স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? তোদের কলেজে গ্রুপে ক্লাস স্টার্ট হলো? আর কেউ ঘাটে লিঙ্ক দিয়েছে, রবিবারও ক্লাস? যাই হোক, তাহলে আমি পর স্টার্ট করছি, ঠিক আছে? তো আমি তোদেরকে এই সাবজেক্টটা পড়াতে 3টে নোট ইউজ করব বেসিক্যালি। 3টে নোট আছে, নোট 3টে তোরা পেয়ে যাবি আজকে, দিয়ে দেবো। তার আগে দুটো নোট, বেসিক্যালি দুটো নোট আর একটা বই। বইটা সবাই জানিস তোরা, কুর্মিক বইটা, ঠিক আছে? কুর্মিক বই। আমার একটা কল আসছে, আমি কলটা একটু রিসিভ করি, ঠিক আছে? তো ভয়েস শোনা যাচ্ছে আশা করছি সবাই। তো আমরা এই সাবজেক্টটা পড়তে 3টে নোট আর আরো একটা নোট ইউজ করব, যেটা পুরো কনসেপচুয়ালি কিছু অঙ্ক করা থাকবে তার মধ্যে। তো দুটো নোট, মেন নোট আর একটা বই ইউজ করব, যে বই থেকে নিউমেরিক্যাল প্রবলেম বা নোটেও অনেক নিউমেরিক্যাল প্রবলেম আছে। তো যত বেশি আমরা হয়তো তোদের ইঞ্জিন মেকানিক্স থেকে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন কম আসে, কিন্তু ইঞ্জিন মেকানিক্স যদি ক্লিয়ার থাকে তোদের কাছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মেকানিক্স অফ স্ট্রাকচার, এগুলো সব সোজা লাগবে। আর রিসেন্ট ট্রেন্ডে আবার দেখছি ইঞ্জিন মেকানিক্স থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে? রিসেন্ট যে ট্রেন্ডের পরীক্ষা, যেমন কেএমসির পরীক্ষায় 3-4টি ইঞ্জিন মেকানিক্সের কোশ্চেনই থাকে সিস্টেম অফ ফোর্সেস থেকে, ঠিক আছে? তো রিসেন্ট ট্রেন্ডের এক্সামগুলোতে আবার ইঞ্জিন মেকানিক্স ঘুরে আসছে, গেটে ইঞ্জিন মেকানিক্স আছে, ঠিক আছে? ইঞ্জিন মেকানিক্স সাবজেক্টটা যত ভালো করে পড়বি তত পরবর্তীকালে সুবিধা হবে। পরবর্তী যে সাবজেক্টগুলো স্ট্রাকচারে ফেস করবি, সম মস যা যা আছে তোদের ডিজাইনের সাবজেক্ট, সেগুলো ক্লিয়ার থাকবে, ঠিক আছে? তো এই সাবজেক্টটা পড়ার জন্য বেসিক্যালি আমরা দুটো নোট, একটা বুকের পিডিএফ আর একটা হচ্ছে আমার হ্যান্ড রিটেন নোট, ওটা কিছুদিন পর পাবি। তো ওই 3টে নোট, 4টে নোট টোটাল ইউজ করবো, ঠিক আছে? তো তাহলে স্টার্ট করছি। সবাই দেখতে পাচ্ছ, সবাই ভয়েস শুনতে পাচ্ছ? আমি দেখিয়ে দিচ্ছি এই নোটটা, তার মধ্যে এই নোটটা তোর কাছে আছে সবই, ঠিক আছে? যখন তোদেরকে ওই ব্যাচে পড়িয়েছিলাম ইয়ের জন্য, সেমিস্টারের জন্য, তখন এই নোটটা দিয়েছিলাম। এই নোটটা নতুন, এই নোটটা নতুন, এই নোটটা একটু কঠিন করে নোট, মানে যেখানে প্রচুর প্রবলেম করা আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে বইটা পিডিএফটা, যে বইটা পিডিএফ আমি তোদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। আরো একটা নোট কপি আমার হ্যান্ড রিটেন নোট, সেটা হয়তো কিছুদিন পর আপডেট হবে, ঠিক আছে? আমার হ্যান্ড রিটেন নোট সেটা কিছুদিন পর আপডেট, মানে ওটাই পুরো কনসেপচুয়াল জিনিস থাকবে। এখানে যা করবো ওখানে কনসেপচুয়ালি কিছু কঠিন কঠিন প্রবলেম প্র্যাকটিস করবো ওই নোটটাই, ঠিক আছে? আমি যেটা পড়াবো সেটাই ফলো করবি, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গা থেকে কখনো এই নোটটাকে একটা জিনিস পড়ালাম, কখনো এই নোটটা একটা জিনিস পড়ালাম, সব স্ক্রিনশট করে রাখবি। মেন নোট হচ্ছে এইটা, এই 180 পাতার যে নোটটা আছে, এখানে ডাইনামিক্স কাইনেটিক্স দুটোই আছে। তো মেন নোট হচ্ছে এই 180 পাতার নোট। এই যে এই নোটটা 199 পাতা, এখান থেকে অনেক প্রবলেম আছে, এখান থেকে প্রবলেম করাবো। কুর্মির বই, এই কুর্মির বই থেকে অনেক প্রবলেম আছে, প্রবলেম করাবো, মানে নিউমেরিক্যাল প্রবলেম। আর আমার একটা নোট থাকবে, সেখানে টিপিক্যাল গেটের প্রবলেম থাকবে, ঠিক আছে? তো এই 4টে নোট মিলিয়ে এই সাবজেক্টটা পড়ানো হবে। তো আজকে যেহেতু স্টার্টিং ডে, তো আজকে অনেকটাই পড়ানো হবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করতে পারি তাহলে ক্লাসটা আজকে?
চলো তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হঠাৎ আমাদের পড়তে হলো কেন, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা কাকে বলে, বা কোন সাবজেক্টটাকে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলবো, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্ট আমরা কি পড়বো। ঠিক আছে, তো ডেফিনেশন বাই ডেফিনেশন তোমরা যদি দেখো তো এখানে দেখবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশনটা কি দেওয়া আছে ভালো করে দেখো, ডেফিনেশনটা যদি ভালো করে লক্ষ্য করো, দেওয়া আছে যে ইট ইজ দ্য স্টাডি অফ স্টেট অফ দ্য রিজিড বডি আন্ডার দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস। এবার কি বলেছে না, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে একটা জিনিসের স্টাডি, মানে একটা জিনিসের শিক্ষা। কোন জিনিসের উপর শিক্ষা না, কোনো একটা রিজিড বডির ওপর যদি আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, সেটা এবার কোন স্টেটে থাকবে, স্টেটটা সেটা ইন মোশনে থাকবে না ইন রেস্টে থাকবে। মানে ব্যাপারটা বলতে গেলে বাংলা ভাষায় বলতে গেলে কোন একটা রিজিড বডি, রিজিড বডি বলতে কি বোঝায় না, নন ডিফর্মেবল। মানে তুমি ওই বস্তুটার ওপর যতই তুমি কি বল, যতই তুমি লোড অ্যাপ্লাই করো না কেন, ওর কোনো বিকৃতি ঘটবে না। ঠিক আছে, যতই তুমি এক্সটার্নাল ফোর্স এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করো, ওই বস্তুটার কোনো বিকৃতি ঘটবে না। সেই বস্তুটাকে বলা হয় কি, রিজিড বডি। রিজিড বডি কি, রিজিড বডি হচ্ছে নন ডিফর্মেবল, মানে ডিফর্মেশন ঘটে না যে বডিটা, সেটাকে বলা হয় রিজিড বডি। ঠিক আছে, ওই রিজিড বডির কে ওপর তুমি যে অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস গুলো দিচ্ছ, এক্সটার্নাল ফোর্সেস গুলো দিচ্ছ, অবভিয়াসলি এক্সটার্নাল ফোর্সেস মানে বাইরে থেকে যে বল প্রয়োগ করছো, তার ফলে বস্তুটার কি ঘটছে, বস্তুটা কি রেস্টে থাকছে, রেস্টে মানে স্থির অবস্থায় থাকছে, না বস্তুটা ইন মোশনে থাকছে মানে বস্তুটা গতি অবস্থায় থাকছে, না বস্তুটার কোনো ডিসপ্লেসমেন্ট ঘটছে, না বস্তুটা সেই জায়গাতেই আছে। এই টোটাল জিনিসটা আমরা কিসে পড়বো না, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। তো যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ মেকানিক্স, তোমাদের অ্যান্সারটা হবে যে স্টাডি অফ স্টেট অফ এ রিজিড বডি আন্ডার দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্সেস। ঠিক আছে, রিজিড বডি কি বললাম, এক্সটার্নাল ফোর্স বলতে বহিরাগত বল বা বাহ্যিক বল। ঠিক আছে, এবার তাহলে মেকানিক্স আর আমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো আমি অলরেডি একবার বলেছি। তো মেকানিক্স হচ্ছে, মেকানিক্সে আমরা কি করি, আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে জেনারেলি রিজিড বডি নিয়ে কাজ করি। রিজিড বডি বলতে যে বস্তুটার কোনো বিকৃতি ঘটবে না, যে বস্তুটার উপর যতই বল প্রয়োগ করো বস্তুটার মধ্যে কোনো বিকৃতি ঘটবে না, সেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে কাজ করি। আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা যেটাকে মেকানিক্স অফ সলিড বা থিওরি মেকানিক্স অফ স্ট্রাকচার, ওখানে আমরা কোন বডি নিয়ে কাজ করি, কোন বস্তু নিয়ে কাজ করি না, যে বস্তুটার বিকৃতি ঘটবে মানে ডিফর্মেবল বডি নিয়ে কাজ করি। লেখা আছে দেখো, ইন মেকানিক্স or mechanics of solid or strength of material we deals with deformable body, মানে যে বস্তুটার বিকৃতি ঘটবে লোড অ্যাপ্লাই করলে যে বস্তুটার ডিফরমেশন ঘটবে, সেই রকম বডি নিয়ে কাজ করি কোথায়, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে। তাহলে দুটো আলাদা আলাদা জিনিস, দুটোই ফিজিক্সের জিনিস, বাট দুটো আলাদা আলাদা জিনিস। যেখানে রিজিড বডিকে নিয়ে সমস্ত আলোচনা হবে সেটা হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেখানে ডিফর্মেবল বডিকে নিয়ে সমস্ত আলোচনা হবে সেটা হবে আমার কি না, সেটা হবে আমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এবার সেটাই লেখা। এবার মেকানিক্স, আমরা এখন মেকানিক্স পড়ছি তাই মেকানিক্স নিয়ে আলোচনা করবো। তো মেকানিক্স ইজ এ পার্ট অফ ফিজিক্স, ফিজিক্সের একটা পার্ট। অনলি ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর অবজার্ভ, ফিজিক্যাল কোয়ান্টিটিজ মানে ভৌত রাশি, ভৌত রাশিকে নিয়ে আমাদের এখানে কাজ করা হয়। ঠিক আছে, তো ফিজিক্যাল কোয়ান্টিটিজ বলতে কি না, যে সমস্ত বস্তুর কোনো একটা বাহ্যিক কি বলবো, বাহ্যিক গুণ বা বাহ্যিক একটা গুণ আছে, তার স্টেটকে বোঝানোর জন্য একটা বাহ্যিক গুণ প্রকাশ পায়, সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্যাল কোয়ান্টিটিস এর মধ্যে কি পড়ে, ফিজিক্যাল কোয়ান্টিটিস দু রকমের হয়, জেনারেলি ফান্ডামেন্টাল আর ডিরাইভ। ফান্ডামেন্টাল বলতে মাস লেন্থ আর টাইম, আর ডিরাইভ বলতে ওই মাস লেন্থ আর টাইম থেকে যেগুলো এসছে সেগুলো হচ্ছে ডিরাইভড। এছাড়াও ফিজিক্যাল কোয়ান্টিটিকে আরো দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার বলতে যেটা শুধুমাত্র ম্যাগনিটিউড আছে সেটা হচ্ছে স্কেলার, ভেক্টর বলতে ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন বোথ আছে সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তো ফিজিক্যাল কোয়ান্টিটিস বলতে এমন একটা জিনিস না যেটা কোনো একটা বস্তুর স্টেটকে ডিফাইন করবে। ঠিক আছে, বস্তুটা কি অ্যাকচুয়ালি, বডিটা কি সেটাকে ডিফাইন করবে, সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস, মানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকটাকে দেখাবে, শো করবে, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো যেটা বললাম ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে মাস লেন্থ আর টাইম পড়ে, ডিরাইভ বলতে এই মাস লেন্থ আর টাইম থেকে যেগুলো আসে, যেমন এরিয়া, এরিয়া কি করে পাই, লেন্থের স্কোয়ার যদি করে দিই তাহলে এরিয়া পাই। ভেলোসিটি, ভেলোসিটি কি করে পাই, লেন্থ বাই টাইম করে, মানে এল বাই টি করে ভেলোসিটি পাই। এখান থেকে মানে এই মাস লেন্থ টাইমকে কাজে লাগিয়ে যে আরো কোয়ান্টিটিস গুলো ডিরাইভ করা যায় সেগুলোকে বলে ডিরাইভ কোয়ান্টিটি, যেমন এরিয়া, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিক্লারেশন, সমস্ত কিছু। এই সমস্ত কিছু হচ্ছে আমার কি ডিরাইভ কোয়ান্টিটিস। এবার এছাড়াও কোয়ান্টিটিস কারো দুভাগে ভাগ করা, একটা স্কেলার একটা ভেক্টর। স্কেলার বললাম অনলি ম্যাগনিটিউড, মানে যার শুধুমাত্র ভ্যালু আছে সেটাকে বলবো স্কেলার কোয়ান্টিটিস, যেমন মাস, ওয়ার্ক, প্রেসার, এগুলো স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল। ভেক্টর কোয়ান্টিটি যার ভ্যালু আছে, যার ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন, যেমন ওয়েট, ফোর্স আর ভেলোসিটি, এই তিনটে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো এটা গেল আমার বেসিক জিনিস। বেসিক হলো জিনিসটা, মানে এক কথায় ইন্ট্রোডাকশন।
টু ইঞ্জিন মেকানিক্স। তো এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? এই এক পাতা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? দুজন আছিস? তিনজন আছিস তো তাও তো কোনো অসুবিধা নেই আশা করছি। এবার আমি যেটা বলবো, তোদের এই ইঞ্জিন মেকানিক সাবজেক্টটা পড়ার আগে তোরা কিছু বেসিক জিনিস দেখবি। কি বেসিক জিনিস দেখবি? সেগুলো আমি প্রথমে দেখিয়ে দিই, তারপর আমি চলে আসি। মানে এই পাতা আমি বইটা তো তোদেরকে প্রোভাইড করে দেবো, তোরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারিস বা বইটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এই ইউনিটগুলো সম্পর্কে, এই যে ফান্ডামেন্টাল ইউনিটসের যে আমি বললাম দু রকমের হয় আমার কোয়ান্টিটিস, তাহলে ইউনিটও দু রকমের হবে, একটা ফান্ডামেন্টাল একটা ডিরাইভড। ফান্ডামেন্টালের মধ্যে তিনটে পড়ে, মাস, লেন্থ আর টাইম। ওগুলোকে কাজে লাগিয়ে যেগুলো এসছে সেগুলো ডিরাইভ, যেমন এরিয়ার ইউনিট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, প্রেসার। কোয়ান্টিটি মানে কোনো একটা কোয়ান্টিটির ইউনিট থাকবে। তো সিস্টেম অফ ইউনিট কত রকমের হয়? 4 রকমের হয়। আমরা জেনারেলি এসআইটা ইউজ করি, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এসআই ইউনিটে কোনটার কি ইউনিট, এই ইউনিটগুলো ভালো করে মুখস্থ করবি। ডেনসিটির ইউনিট কি, ফোর্সের ইউনিট কি, প্রেসারের ইউনিট কি, ওয়ার্ক ডানের ইউনিট কি, পাওয়ারের ইউনিট কি, বাস এই কটা ভালো করে মুখস্থ করবি, এসআই ইউনিট। তারপর তুই চলে আসবি এখানে যে অ্যাব্রিভিয়েশন গুলো দেওয়া আছে, যে টেরাবাইট বলতে কত বোঝায়, গিগাবাইট বলতে কত বোঝায়, মেগা বলতে কত বোঝায়। মানে বাইট নয় অ্যাকচুয়ালি, টেরাবাইট অ্যাকচুয়ালি আমাদের চিপের কোনো একটা হার্ড ডিস্কের ক্যাপাসিটি টেরাবাইট, গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইট, হেক্টাবাইট, ডেকা, মানে কি করে কনভার্সন গুলো করতে হয়। তো এই টেবিলটা কনভার্সনটা যদি এটা বুঝতে অসুবিধা হয় বলবি। তারপরে যেগুলো দেখবি, মানে যেগুলো মেনলি ইউজফুল ডাটা, মানে যে কোনো তোদের অঙ্ক করতে যেগুলো সুবিধা লাগবে, সেটা হচ্ছে এই কিছু ফর্মুলা। এ টু দি পাওয়ার 0 সমান 1, অ্যালজেব্রার কিছু বেসিক ফর্মুলা, এই অ্যালজেব্রার বেসিক ফর্মুলা, এটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, এটা দেখবি। তারপরে ট্রিগোনোমেট্রির কিছু ফর্মুলা দেখে রাখবি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি সম্পর্কে দেওয়া আছে। তারপরে এই ভ্যালুগুলো, এই সাইন 0 থেকে 90 ভ্যালু, কস 0 থেকে 90 ভ্যালু, ট্যান 0 থেকে 90 ভ্যালু, ঠিক আছে? তো এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে। সাইন বাই কস করলে ট্যান পাওয়া যায়, তো এই ভ্যালুগুলো মনে রাখবি। তারপর যেটা মনে রাখবি, এই ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, কস এ প্লাস বি এর ফর্মুলা। কারণ এই অঙ্কগুলো মেকানিক্সের অঙ্ক করতে কিন্তু কাজে লাগবে, অনেক জায়গাতেই লাগবে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো। তারপরে এই যে সাইন, এইটা সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা, আর কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। মানে কস আর সেকের মাইনাস থিটা হলো শুধুমাত্র সেটা প্লাস হয়। তো এই ফর্মুলাগুলো কিন্তু তোকে মনে রাখতে হবে, যেগুলো অলরেডি তোরা ট্রিগোনোমেট্রিতে ক্লাস 11 12 এ করেছিস। প্লাস সাইন 90 মাইনাস থিটার ভ্যালু কত, কস 90 মাইনাস থিটার ভ্যালু কত, এই ভ্যালুগুলো, সাইন 90 প্লাস থিটার ভ্যালু কত, কারণ প্রত্যেকটা জায়গায় এই ভ্যালুগুলো কাজে লাগবে। তো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। যদি কেউ ভুলে গিয়ে থাকিস তো এইভাবে করা যায়, অল সাইন ট্যান কস, এই ছকটা মনে রাখলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো আমি আর আলোচনা করছি না, তোদের যদি অসুবিধা হয় তখন আমি বলে দেবো। তো যার ঘরে পড়বে সেটা, যেমন সাইন 90 ডিগ্রি প্লাস থিটার ভ্যালু বার করতে চাইছিস, ভ্যালুটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবভিয়াসলি সাইন 90 মাইনাস থিটা মানে যেমন কস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানেও কস থিটা। কিন্তু কস থিটাটা পজিটিভ হবে না ভ্যালু নেগেটিভ হবে? তাহলে 90 থেকে 180 কোন দিকের মধ্যে পড়ে? এখান থেকে 90 থেকে 180 এইটার মধ্যে পড়ে। 90 ডিগ্রি প্লাস থিটা বলছিস মানে কোন ঘরে পড়বে? সাইনের ঘরে পড়বে। সাইনের ঘরে তো সাইন পজিটিভ, তাই সাইন 90 প্লাস থিটা সবসময় কস থিটা, ঠিক আছে? সবসময় মনে রাখবি সাইনের সাথে 90 যোগ বা বিয়োগ করলে কি হয়? কস থিটা হয়। কসের সাথে করবি 90 যোগ বা বিয়োগ, সাইন হবে। ট্যানের সাথে 90 যোগ বা বিয়োগ, কট হবে। কটের সাথে 90 যোগ বা বিয়োগ, ট্যানই হবে। উল্টোটা, সেকের সাথে 90 যোগ বা বিয়োগ কোসেক হবে, কোসেকের সাথে 90 যোগ বা বিয়োগ সেকই হবে। চিহ্নটার ক্ষেত্রে বললাম কি, দেখবি কার ঘরে পড়ছে। ট্যানের ঘরে ট্যান পজিটিভ, কসের ঘরে কস পজিটিভ। ধর একটা এক্সাম্পল নিলাম, ধর এখানে একটা ছোট করে এক্সাম্পল নিলাম, ধর কট, ধর এইরকম নিলাম যে ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটাই হবে, ট্যান থিটাই হবে। শুধুমাত্র 90 ডিগ্রির ক্ষেত্রে অল্টারনেট কেসটা হয়, 90 ডিগ্রির সাথে যোগ বিয়োগ হলে উল্টে যায়, সাইন হলে কস, কস হলে সাইন, ট্যান হলে কট, কট হলে টাইন, সেক হলে কোসেক, আর কোসেক হলে সেক, শুধু 90 ডিগ্রি প্লাস মাইনাস হলে। আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে 180 270 এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটাই হবে। এবার ভ্যালুটা নেগেটিভ না পজিটিভ সেটা কি করে বুঝবি? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটাই হবে, কিন্তু ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ এটা কি করে বুঝবি? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 180 ডিগ্রি এখানে, এখানে 90, 180 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করছিস, তখন এই ঘরটাই থাকছিস। সাইনের করছিস, সাইনেরই ঘরেই আছিস, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন থিটা হয়ে যাবে। সাইন 180 ডিগ্রি মানে সাইন থিটা হলো। তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা কর,
cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন ঘরে থাকবে? এটা হচ্ছে 180 ডিগ্রিতে আছিস, সেখান থেকে থিটা বিয়োগ করলে মানে এই সাইনে ঘরে আছিস, সাইনে ঘরে কি cos নেগেটিভ হবে, তাই দেখ মাইনাস cos থিটা লেখা আছে। তো এই ঘরে যদি হতো মানে cos 270 ডিগ্রি প্লাস যদি থিটা হতো তাহলে cos থিটা পজিটিভ হতো। এইভাবে মনে রাখতে পারিস অল সাইন ট্যান কস, যার ঘরে পড়বে সেই ঘরে সেই ভ্যালুটা কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, এই ঘরে সব পজিটিভ, 0 থেকে 90 এর মধ্যে যদি ভ্যালু দেখিস সাইন কস ট্যান সব ভ্যালু কিন্তু পজিটিভ, দেখ কোনো ভ্যালু কিন্তু নেগেটিভ নাই। তাই অল, এখানে অল কেন লেখা আছে? কারণ 0 থেকে 90 এর মধ্যে সাইন কস ট্যান ইরেসপেক্টিভ অফ এনি সাইন সব কিন্তু পজিটিভ। তো এগুলো মুখস্থ করতে হবে তোদেরকে, যে কোনো অঙ্ক করতে গেলে বিভিন্ন জায়গায় লাগবে। তারপর কিছু ক্যালকুলাসের ফর্মুলা তোদেরকে মুখস্থ রাখতে হবে। ক্যালকুলাসের বলতে এখানে কিছু ডেরিভেটিভের ফর্মুলা আছে যেগুলো মনে রাখতে হবে, কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যত জানবি তোদের পড়তে সুবিধা হবে আর কি, আর কিছুই না। তো এই জিনিসগুলো নিয়ে কারোর কোনো ডাউট যদি থাকে তো বলে ফেল, তাহলে আমি বলে দেবো। এইগুলো কনভার্সনে কারোর কি কোনো ডাউট আছে এই কনভার্সন গুলোতে? ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিস, এই জিনিসগুলো কিন্তু তোদেরকে জানতে হবে এবং এই জিনিসগুলো তোরা খাতার মধ্যে নোট ডাউনও করবি। তোদেরকে আমি আলাদা করে, যদিও এই নোটটা আমি তোদেরকে দিতে পারবো না বিকজ এই নোটটার অনেকটা ভলিউম, মানে এই নোটটা তোরা একটু আমি যখন পড়াবো স্ক্রিনশট করে করে রাখবি। ঠিক আছে, মানে এই নোটটা প্রায় 400 এমবির মতো নোট, 200 পাতার নোট, 400 এমবি, কম্প্রেসও করা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি এই নোটটা তোদেরকে দিতে পারবো না। তো তোরা আমি যখন এই নোটটা থেকে পড়াবো তখন তোরা স্ক্রিনশট করে নিস। ঠিক আছে, বলবি, দেখ এখানে লেখা আছে ওই ব্যাপারগুলো, অল কস অল, আমি ভুল লিখেছিলাম নাকি? না ঠিকই লিখেছিলাম, এইভাবে ওরা ইয়েটা দিয়েছে, ঠিকই লিখেছি। ওরা এইভাবে কোঅর্ডিনেটটা ইয়ে করেছে, মানে এখান থেকে এটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। না না, ওরা এইভাবে কনসিডার করেছে, এটা 0 থেকে 90 ডিগ্রি ধরেছে, এটা 90 থেকে 180 ধরেছে, এটা 180 থেকে 270 ধরেছে, এটা অল সাইন ট্যান কস এইভাবে ধরেছে, বুঝতে পারলি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমি কিন্তু সার্ভেতে যেহেতু আমরা এইভাবে করেছিলাম তাই আমি ওইভাবেই দেখালাম। সার্ভেতে আমরা কোনটা ধরছিলাম? সার্ভেতে আমরা এটা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরছিলাম, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, আর এটা ফোর্থ ধরছিলাম না? এখানে এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। তুই যেভাবে ধরতে পারিস, তুই আইদার ক্লকওয়াইজ ধরতে পারিস আর অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারিস। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছে, আমি ক্লকওয়াইজ ধরেছিলাম, বুঝতে পারলি? এটা হচ্ছে ক্লকওয়াইজে যাচ্ছি আর এটা অ্যান্টিতে যাচ্ছে, পার্থক্য কিছু নেই, সেমই ব্যাপার, জাস্ট মনে রাখবি। তো এখান থেকেও এইগুলো মনে রাখতে পারিস, এখানেও আমি লিখে দেওয়া মানে লেখা আছে অনেক সূত্র। ঠিক আছে, এখান থেকেও লিখতে পারিস, অনেক ফর্মুলা লিখে দেওয়া আছে। তো আশা করছি তোদের অসুবিধা না, যদি অসুবিধা হয় তো বলবি, আমি বলে দেবো। ঠিক আছে, এবার আমাদের আসল পড়াতে ফিরি। আর এই যে কুর্মির বইতে আছে, এখান থেকে আমরা কিন্তু অনেক প্রবলেম প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো এবার আমার পড়া আছে, এবার হচ্ছে আমার স্টেট। স্টেট বলতে কন্ডিশন অফ বডি, মানে বস্তুটা কোন অবস্থায় আছে সেটা বোঝায় স্টেট, মানে অবস্থা। ঠিক আছে, তো স্টেট হয় দু রকমের, একটা হচ্ছে রেস্ট। রেস্ট রেস্ট বলতে বোঝায় স্থির অবস্থায় আছে, যেটা বলা হয় আমার ইকুইলিব্রিয়াম। এই রেস্ট, কোনো একটা বস্তু রেস্টে আছে, এই রেস্টে নিয়ে যদি পড়াশোনাটাকে বলা হয় স্ট্যাটিক্স। কি বলা হয়? এই রেস্ট নিয়ে, মানে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, এইটা নিয়ে যত পড়াশোনা সেটাকে বলা হয় কি? এইটা নিয়ে যত পড়াশোনা সেটাকে বলা হয় স্ট্যাটিক। দেখ লেখা আছে, it is that branch of engineering mechanics which deals with the forces and their effects while acting upon the bodies at rest. মানে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, এবার ওই বস্তুটার ওপর ফোর্সের কি ইফেক্ট, এক্সটার্নাল ফোর্সের কি ইফেক্ট, সেইটাকে আমি নিয়ে যেখানে পড়াশোনা করব সেটাকে হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে, এবার ওই বস্তুটাই যখন স্থির অবস্থা থেকে মোশনে যাবে, মানে গতিশীল অবস্থায় থাকবে, তখন সেটাকে নিয়ে যেটা আলোচনা করব সেটাকে বলবো ডাইনামিক্স। তো স্ট্যাটিক্স ডাইনামিক্স দুটো পার্টি কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই কোর্সটাই পড়বো, কিন্তু স্ট্যাটিক্সও পড়বো, ডাইনামিক্সও পড়বো। ঠিক আছে, ডাইনামিক্সের প্রবলেম জেনারেলি তোদের যে এই লেভেলের এক্সামগুলো হয় মাস্ট আসে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এক্সামে ডাইনামিক্স থেকে প্রবলেম আসে। আর স্ট্যাটিক্স থেকে জেনারেলি তোদের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের যে সাব অ্যাসিস্ট্যান্ট এক্সাম হয় মাঝে মধ্যে দেয়। ঠিক আছে, তো ডাইনামিক্স থেকে প্রবলেম হাইফাই পরীক্ষাগুলোই আসে, যেমন ডাইনামিক্স থেকে প্রবলেম তোদের গেটে আসতে পারে। এসব হচ্ছে স্ট্যাটিক্স থেকে প্রবলেম ছোটখাটো পরীক্ষাগুলো যায়। তো স্ট্যাটিক্সও পড়বো, ডাইনামিক্সও পড়বো আমরা। ঠিক আছে, তো স্ট্যাটিক্স বলতে এটা বোঝালো। ডাইনামিক্স বলতে কি না, ওই সেম জিনিস যদি বস্তুটা আমার কি ইন মোশনে থাকে, গতিশীল অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হয় ডাইনামিক্স। সেটাই লেখা আছে, ইট ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স which deals with the forces and their effects while acting the bodies in motion. The subject of dynamics further subdivided into the following two branches. এখন একটু থিওরি হবে, আজকে কিন্তু অনেক অঙ্ক হবে, তো বি পেশেন্ট, পেশেন্স থাক, ধৈর্য রাখ, অনেক অঙ্ক হবে আজকে। ঠিক আছে, তো ডাইনামিক্স বলতে তাহলে কি, সবসময় এই জিনিসগুলো মনে রাখবে। স্ট্যাটিক্স বলতে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার উপর এক্সটার্নাল ফোর্সের কি ইফেক্ট সেটাকে বলবো স্ট্যাটিক্স। ডাইনামিক্স বলতে কি, কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, তার উপর ফোর্সের যে ইফেক্ট সেটাকে বলবো ডাইনামিক্স।
এবার ডাইনামিক্স আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। এটা জেনারেলি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স। কাইনেটিক্স বলতে কি? কাইনেটিক্স বলতে বোঝায় যে কাইনেটিক্স বলতে দেখ কি বোঝায়, এখান থেকে বলি কাইনেটিক্সটা। তো স্ট্যাটিক্স আর ডাইনামিক্স এর মধ্যে কারোর কোনো প্রবলেম আছে? স্ট্যাটিক্স আর ডাইনামিক্স এর মধ্যে কারোর কোনো প্রবলেম আছে যে হোয়াট ইজ স্ট্যাটিক্স, হোয়াট ইজ ডাইনামিক্স? ওকে ফাইন। এবার আমি চলে আসছি, ধর কাইনেটিক্স আর কাইনেমেটিক্স দুটো টার্ম চলে এলাম। তাহলে আমি এখন কিন্তু মোশন নিয়ে কাজ করছি, মানে গতিশীল বস্তুকে নিয়ে কাজ করছি। ডাইনামিক্সে আসা মানে গতিশীল বস্তু নিয়ে কাজ করা। এবার গতিশীল বস্তুকে আবার বিদ্যাটাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। দুটো আলাদা আলাদা কথা কিন্তু। কাইনেটিক্স KINETICS আর একটা হচ্ছে KINEMATICS। তো যখন আমি দেখ কি লেখা আছে এখানে, যদি ভালো করে দেখিস, কাইনেমেটিক্সটা বলছি প্রথমে, স্টাডি অফ ইফেক্ট অফ ফোর্স সিস্টেম অ্যাক্টিং অন এ রিজিড বডি অর পার্টিকেল হুইচ ইজ ইন মোশন without considering the force and mass which causing motion। মানে যেটা মোশনটা করতে সাহায্য করছে, যেটা মোশনটা করতে সাহায্য করছে, মোশন করতে জেনারেলি সাহায্য করে ফোর্স আর মাস, ঠিক আছে? এই দুটো জিনিস আমার কোনো একটা জিনিসকে গতিশীল করতে সাহায্য করে। তো এই মোশন যেটা করছে সেইটাকে আমি মানে কারণটাকে আমি নিয়ে কাজ করব না, কার জন্য বস্তুটা গতিশীল হলো সেটা আমি দেখবো না যখন, ঠিক আছে? যখন সেটাকে নিয়ে আমি কোনো রকম আলোচনা করব না তখন সেটাকে বলবো কি কাইনেমেটিক্স। মানে যার জন্য বস্তুটা গতিশীল হলো সেইটাকে নিয়ে আমি কোনো রকম যখন আলোচনা করব না তখন সেটাকে বলবো কাইনেমেটিক্স। আর যখন ওই যে যার জন্য বস্তুটা মোশন পেলো মানে ফোর্স আর মাস, ওইটাকে নিয়ে আলোচনা যখন করব তখন হচ্ছে কাইনেটিক্স। মানে একটা ক্ষেত্রে বলবো যে উইদাউট কনসিডারিং দ্য কজ অফ মোশন, আর একটা ক্ষেত্রে হচ্ছে উইথ কনসিডারিং দ্য কজ অফ মোশন। যখন কজ অফ মোশনটাকে নিয়ে কাজ করব তখন কাইনেটিক্স, যখন কজ অফ মোশনটাকে নিয়ে কাজ করব না তখন সেটাকে বলবো কাইনেমেটিক্স। এখানেও সেটা লেখা আছে, দেখ কি লেখা আছে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডাইনামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডি ইন মোশন উইথাউট এনি রেফারেন্স অফ দ্য ফোর্সেস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য মোশন। মানে ওই মোশনের জন্য যে মোশনটা যার জন্য সৃষ্টি হলো, কার জন্য সৃষ্টি হয় মোশন? ফোর্স আর মাসের জন্য। তো ওই দুটোকে নিয়ে যখন আমি কাজ করব না তখন সেটাকে হলো কাইনেমেটিক্স। আর যখন ওইটাকে নিয়ে কাজ করব ডিউ টু দ্য, লেখা আছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডাইনামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডিজ ইন মোশন ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস। মানে ওই যে ফোর্সটার রিজনটাকে নিয়ে কাজ করব, মানে যে ফোর্স বা যে মাসের জন্য বস্তুটা গতিশীল হলো, বস্তুটা ইন মোশনে গেল, সেটাকে নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে কাইনেটিক্স। তাহলে ভালোভাবে কিনে উইথাউট কনসিডারিং দ্য ফোর্স অ্যান্ড মাস দ্যাট ইজ the main reason for the causing motion is known as kinematics, or with considering the force and mass is called kinetics. Generally মোশনটা কার জন্য হয়? ফোর্স আর মাসের জন্য হয়, ঠিক আছে? তো এটা গেল বেসিক জিনিস, কাকে বলে, কটা পার্ট, এই জিনিসগুলো। তো এতটা অবধি ক্লিয়ার? এতটা অবধি ক্লিয়ার? ওকে। তো এটা গেল স্ট্যাটিক আর ডাইনামিক্স এর পার্ট। ডাইনামিক্স এর যে দুটো পার্ট আমরা পড়লাম, কাইনেমেটিক্স আর কাইনেটিক্স হলো। এবার মোশনে যখন বস্তুটা থাকে তখন বিভিন্ন ভাবে মোশন হতে পারে। কি রকম মোশন হতে পারে? গতিশীল। গতিশীলটা তো বিভিন্ন রকম ভাবে হতে পারে। একটা প্রথমে বলেছে পিওর ট্রান্সলেশন। পিওর ট্রান্সলেশন মানেটা কি? ট্রান্সলেশন বলতে বস্তুটা রোটেট করবে না, এইভাবে রোটেট করতে করতে যাবে না, একদম সোজাসুজি যাবে, মানে ঘষে ঘষে যাবে, এক কথায় ঘষে ঘষে যাবে, মানে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট হবে, কোন রকম ঘূর্ণন প্রক্রিয়াটা হবে না। কিন্তু উইদাউট মোশন যে আমার ডিসপ্লেসমেন্টটা হয় সেটাকে বলা হয় পিওর ট্রান্সলেশন। কি বললাম? উইদাউট মোশন যে ট্রান্সলেশনটা হয়, মানে পিওর ট্রান্সলেশন বলতে একটা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে উইদাউট রোটেটিং, যখন রোটেট করবে না। তাহলে ট্রান্সলেশন বলতে পাতি বাংলায় ডিসপ্লেসমেন্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় যা, মানে তুই হেঁটে হেঁটে কি করবি? তুই হেঁটে হেঁটে সবিক হেঁটে হেঁটে এখন বোলপুরে এলি, ঠিক আছে? বোলপুরেই আছিস, বোলপুরে একটা জায়গা থেকে অন্য জায়গায় গেলি, এই যে হেঁটে হেঁটে গেলি, এটা হচ্ছে পিওর ট্রান্সলেশন। এবার সবই কি করলো? না বললো হেঁটে হেঁটে অত দূর যেতে পারবো না, তাহলে আমি এবার সাইকেলে যাবো। সাইকেলটা কি? সাইকেলটা রোল করতে করতে যাই, রোলও হয় ডিসপ্লেসমেন্টও হয়, তো ওখানে কিন্তু রোটেশনও কাজ করছে। পিওর ট্রান্সলেশন বলতে শুধুমাত্র কি হবে? পিওর ট্রান্সলেশন বলতে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট হবে, কোনো রকম রোটেশন হবে। পিওর রোটেশন বলতে শুধুমাত্র ঘুরবে কিন্তু ট্রান্সলেশন হবে না। শুধুমাত্র ঘুরবে কোথায়? ধরে কোনো একটা আটা চাকিতে আটা বেসানো হচ্ছে, দেখি ওখানে দুটো চাকা ঘুরতেই থাকে, ওই দুটো জায়গায় কিন্তু ঘুরে ঘুরে ঘর চলে যায় না, যেখানে আছে সেখানেই থাকে। আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরেই যাচ্ছে কিন্তু ওর কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাহলে ওটা হচ্ছে পিওর রোটেশন।
মাথার উপরে যে ফ্যান ঘুরছে ওটা হচ্ছে পিওর রোটেশন, তুই হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ওটা পিওর ট্রান্সলেশন। এবার দুটোই একসাথে হয় কোথায়? এই তো সবিকের পায়ে ব্যথা হয়ে গেল, সবিক বললো সাইকেল চালিয়ে আমি এবার তাহলে একবার বোলপুরে যেখানে মেলা হয় ওই মাঠ থেকে ঘুরে আসি, ঠিক আছে? সাইকেল চালিয়ে গেল, তাহলে এক সাইকেল যখন চালাচ্ছিল তখন চাকাগুলো ঘুরছিল, অ্যাজ ওয়েল অ্যাজ সামনের দিকেও এগিয়ে যাচ্ছিল, ডিসপ্লেসমেন্টও হচ্ছিল, ট্রান্সলেশনও হচ্ছিল। তো জেনারেল ডিসপ্লেসমেন্ট ট্রান্সলেশন যখন একসাথে হয় তখন সেটাকে বলা হয় রোলিং। যেমন রোলিং এর ক্ষেত্রে এখানে তো এটা হচ্ছে পিওর ট্রান্সলেশন প্লাস মোশন। এর ফলে কি হয় না, কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে। ট্রান্সলেশন হচ্ছে তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, রোটেশন হচ্ছে তখনও এক জায়গায় ঘুরতে থাকছে, আর দুটো যখন একসাথে করছে জেনারেলি দুটোই একসাথে হয়, রোলিংটাই জেনারেলি আমাদের হয়ে যায়। তো এটা গেল মোশনের ব্যাপারটা, কি কিভাবে মোশনটা হতে পারে। তো এটা ক্লিয়ার পুরোপুরি? ওকে, তো এবার আমাদের বডি সম্পর্কে একটু জেনে নে যে বডি কত রকমের হয়। 3 রকমের বডি হয়। ইট ইজ বডি বলতে কোনো একটা জিনিস যেটা কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা বস্তু ম্যাটার দিয়ে তৈরি হয়, যেটাকে বলে বডি। বডি 3 রকমের হয়, সলিড বডি, লিকুইড বডি আর গ্যাস। সলিড নিয়ে আমরা পড়াশোনা করি। সলিডের দুটো পার্ট, কিছুক্ষণ আগে বললাম, রিজিড পার্ট আর ডিফর্মেবল পার্ট। রিজিড বলতে যেটাকে তুই যতই লোড অ্যাপ্লাই কর না কেন কিছু তার চেঞ্জ হবে না, কিছু তার বিকৃতি ঘটবে না, সেটাকে বলি রিজিড বডি। রিজিড বডি বলতে জেনারেলি কিছু হয়ই না, এমন কোনো জিনিসই নাই যেটা হচ্ছে রিজিড বডি। এটা বাস্তবে কিন্তু এক্সিস্ট করে না, তাই এটাকে বলা হয় আইডিয়াল একটা কেস, ঠিক আছে? তো রিজিডটাকে আইডিয়াল, আদর্শ বস্তু। আদর্শ বলে কোনো কিছু হয়, আদর্শ বলে কোনো কিছু হয় না, কোনো না কোনো খামতি থেকেই যাবে, ঠিক আছে? আর ডিফর্মেবল বলতে যেটা আমাদের জেনারেলি আমরা যেগুলো ইউজ করি, যেগুলো রিয়াল এক্সিস্টেন্স থাকে, রিয়েলিটিতে যেগুলো এক্সিস্ট করে সেগুলো ডিফর্মেবল। তো রিজিড বডি নিয়ে যেখানে পড়াশোনা করবো এনজাইম মেকানিক্স, ডিফর্মেবল বডি নিয়ে যেখানে পড়াশোনা করবো কিছুক্ষণ আগে বললাম সম বা মস, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মেকানিক্স অফ স্ট্রাকচার। এবার লিকুইড আর গ্যাস এই দুটোকে কি বলা হয়? লিকুইড আর গ্যাস এই দুটোকে একসাথে বলা হয় ফ্লুইড। ফ্লুইডকে সবসময় সিস্টেম বা কন্ট্রোল ভলিউমের মধ্যে রেখে কাজ করা, মানে একটা নির্দিষ্ট, মানে তার যে পরিসীমাটা নির্দিষ্ট করে কাজ করা হয়। ফ্লুইড মেকানিক্সে যখন করবো তখন দেখবি মানে তার পরিসীমাটা নির্দিষ্ট, ঠিক আছে? তো সেটাকে বলা হয় কন্ট্রোল ভলিউম। তো ফ্লুইড আবার দু রকমের হয়, ইনকম্প্রেসিবল, কম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল বলতে কি? ইনকম্প্রেসিবল বলতে তুই যতই প্রেসার দে ভলিউম চেঞ্জ হবে না। ইনকম্প্রেসিবল বলতে যতই যা কিছু কর তার ভলিউম চেঞ্জ হবে না। তো ইনকম্প্রেসিবল জেনারেলি এক্সিস্ট করে না, যেটাকে বলা হয় আইডিয়াল। তো আমাদের যে কোনো ফ্লুইড মেকানিক্সে যখন পড়বি দেখবি সব জায়গায় ধরা হয়েছে যে ওয়াটার ইজ ইনকম্প্রেসিবল, কিন্তু জেনারেলি তো সেটা নয় না। তো এই ইনকম্প্রেসিবল ধরে মানে কোনো একটা ফ্লুইড ইনকম্প্রেসিবল ধরে যে পড়াশোনাটা করা হয় সেটাকে বলা হয় ফ্লুইড মেকানিক্স বা মেকানিক্স অফ ফ্লুইড। আর কম্প্রেসিবল যেটা আমরা পড়ি না, কম্প্রেসিবল বলতে রিয়ালে যেগুলো এক্সিস্ট করে তার যে পড়াশোনা সেটাকে বলা হয় রিওলজি। তো কম্প্রেসিবল ফ্লুইড নিয়ে যে পড়াশোনা সেটাকে বলে রিওলজি। ইনকম্প্রেসিবল ফ্লুইড যেটা নিয়ে আমরা পড়াশোনা করবো ফ্লুইড মেকানিক্স আর মেকানিক্স অফ স্ট্রাকচার। তা দেখতে পাচ্ছিস এক এক করে পড়বো। আমরা প্রথমে ইঞ্জিন মেকানিক্স করছি, তারপরে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পড়বো, তারপর মেকানিক্স অফ স্ট্রাকচার পড়বো, তারপর ফ্লুইড মেকানিক্স পড়বো। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়বো পরপরই, ঠিক আছে? তো এই হলো পুরো ব্যাপার। তো এই হলো আমার পুরো এখন এতটা অব্দি যা পড়ালাম সমস্ত হচ্ছে বেসিক। এরপর আমি চলে আসবো ফোর্সেস। তো এই বেসিক সম্পর্কে কারো যদি কোনো ডাউট থেকে থাকে তো বলতে পারো। দেখো এখানে স্ট্যাটিক্সে এত কটা চ্যাপ্টার আমি পড়াবো, প্লাস এক্সট্রা অনেক চ্যাপ্টার ঢুকবে এর মধ্যে যেগুলো নাই, যেমন ট্রাস্ট ঢুকবে এখানে। আর এখানে আছে ডাইনামিক্সের এই কটা চ্যাপ্টার আমি পড়াবো, ঠিক আছে? মশাই পড়েছিস ওই ট্রাস্ট, আরো অনেক কিছু ঢুকবে যেগুলো তোদের পরীক্ষায় আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, গেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো ঢুকে যাবে। কারণ তোরা সবাই অনেকেই বিটেক করছিস, তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা সবাই দিবি, ঠিক আছে? এখন 1 বছরের মধ্যে যত তাড়াতাড়ি শেষ করা যায় শেষ করে দেবো একবার সিলেবাসটাকে, তারপর আবার যখন রোল হবে তখন করাবো। আপ টু দিস কারোর কোনো অসুবিধা আছে কিনা বল? এটা পুরো বেসিক গেল, এতক্ষণ আধা ঘন্টা যা পড়ালাম পুরো বেসিক, ঠিক আছে? তো এখানে তুই দেখতে পারিস এতক্ষণ যা পড়ালাম এই নোটও আছে। তো এই জিনিসগুলো তোরা জানিস, তাই হয়তো বলিনি আমি যে স্কেলার কোয়ান্টিটি বলতে কি বোঝাও, ভেক্টর কোয়ান্টিটি কি বোঝায় তোরা জানিস। এক্সাম্পল দেখে নিবি, যত এক্সাম্পল মনে রাখবি। এরকম পরীক্ষাতে অনেক তোদের যে বেসিক পরীক্ষাগুলো হয় গ্রুপ ডি বা যে কোনো পরীক্ষাতে স্কেলার কোয়ান্টিটি অনেকগুলো কোয়ান্টিটি দেয়, নিয়ে বলে যে ফাইন্ড দ্য স্কেলার কোয়ান্টিটি, ফাইন্ড দ্য ভেক্টর কোয়ান্টিটি। তো নামগুলো যত বেশি মনে রাখবি তত তোর বুঝতে সুবিধা হবে কোনটা স্কেলার কোয়ান্টিটি কোনটা ভেক্টর কোয়ান্টিটি। তো এই নামগুলো মনে রাখবি সবসময়। তারপর হচ্ছে মাস আর ওয়েটের মধ্যে পার্থক্য কি, আশা করছি তোরা সবাই জানিস। ভর আর ভারের পার্থক্য ছোট থেকে পড়ে আসছিস, ঠিক আছে? স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি পার্থক্য, তারপর সাম ইম্পর্টেন্ট, স্পেস বলতে কি বোঝায়, ম্যাটার বলতে কি বোঝায়, মাস বলতে কি বোঝায়, পার্টিকেল, এগুলো সব জানিস। রিজিড বডি কি কিছুক্ষণ আগে বললাম। রিজিড ম্যাটেরিয়াল সেম ব্যাপার, ইলাস্টিক ম্যাটেরিয়াল, প্লাস্টিক ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো সময় বলেছি। ইলাস্টিক ম্যাটেরিয়াল বলতে লোড অ্যাপ্লাই করলি ডিফরমেশন ঘটলো, লোড রিমুভ করে দিলি ডিফরমেশনটা আবার
থাকলো না, মানে ডিফর্মেশনটা আবার পুনরায় ফিরে চলে এলো, মানে পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরে এলো, অরিজিনাল শেপ আর সাইজ পেলো, সেটাকে ইলাস্টিক। প্লাস্টিক বলতে লোড অ্যাপ্লাই করলে ডিফর্মেশন ঘটলো, লোড রিমুভ করলি বা ডিফর্মেশনটা আর কিন্তু ফিরে এলো না, মানে পুনরায় যে শেপে গেছিল সেই শেপেই চলে গেল, মানে ডিফর্ম রয়ে গেল বস্তুটা, বিকৃতি ঘটে গেল, সেটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। তারপর এই জিনিসগুলো বললাম, স্ট্যাটিক, ডাইনামিক্স, কাইনেমেটিক্স আর কাইনেটিক্স, এটা ভালো করে মনে রাখবি। একটা ক্ষেত্রে হচ্ছে উইথাউট কনসিডার, কাইনেমেটিক্স বলতে উইথাউট কনসিডারিং দ্য রিজন অফ মোশন, আর কাইনেটিক্স বলতে কনসিডারিং দ্য রিজন অফ মোশন। এই দুটো ভালো করে মাথায় রাখবি। আর এখান থেকে সেরকম কিছু নেই। এবার আমি চলে আসবো আমাদের যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ফোর্স। ঠিক আছে, আমি যে চ্যাপ্টারে চলে আসবো ফোর্স। তো ফোর্সের ডেফিনেশন প্রথমে জানবো যে ফোর্স কাকে বলে। ঠিক আছে, তো আমি এই দুটো চ্যাপ্টার নোট কিন্তু একদম প্যারালালি পড়াবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে স্ক্রিনশট গুলো তুলে রাখবে, কারণ এই নোটটা কিন্তু আমি তোদেরকে পাঠাতে পারবো না, এর আগেই বলে দিলাম। ঠিক আছে, কারণ অনেকটা বড় নোট। তো তোরা যদি কেউ একটা গ্রুপ খোলার ব্যবস্থা করিস, কি বলে ওই টেলিগ্রামে যদি গ্রুপ খুলিস, তাহলে টেলিগ্রামে সেন্ড করে দেবো। কেউ একজন দায়িত্ব নিস টেলিগ্রামে একটা গ্রুপ খোলার, কে দায়িত্বটা নিবি? হুম, হ্যাঁ বল। আচ্ছা সৌভিক, তাহলে করিস একটা টেলিগ্রামে একটা গ্রুপ খুলিস, আমি দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ তাদেরই অবভিয়াসলি, আবার কালকে তার কারণ। আরে বাকিদের কি খবর? দিগন্ত, সবুজ, শুভদীপ, বিথি আছে তো, এক্সিস্ট করে তো এরা? বললো আমাকে, পিন্টু বললো। আরে দিগন্ত, দিগন্তর কি খবর রে? হুম, হুম, হুম। আরে আমাকে জিজ্ঞেস করতে পারিস তো। এই চা, আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়, সবাই ঝগড়া ঝগড়া করিস না, তাহলেই হবে। পড়াশোনাটা কর, যেখান থেকে পড়বি পড়াশোনা কর, নেট হোক, ইউটিউব হোক, এনপিটিএল হোক, যেখান থেকে পড়বি কিন্তু পড়াশোনাটা কর। অ্যাকচুয়ালি আসল কথা হচ্ছে এটা, পড়াশোনাটা কর। ঠিক আছে, তো চলো। এবার আমি ভাবছিলাম যে এ কখন বলবে কথা, আমি ভাবছিলাম। হ্যাঁ ঠিক আছে, চলো আর গল্প করবো না, অনেক জিনিস পড়াতে হবে আজকে। তো এখন গল্প নয়, ঠিক আছে, চলো। এবার হচ্ছে ফোর্স। ফোর্স কাকে বলে? ফোর্স এমন একটা জিনিস যেটা কোনো একটা বস্তু রেস্টে আছে, স্থির অবস্থায় আছে, সেই বস্তুটাকে তার রেস্ট অবস্থা থেকে, মানে স্থির অবস্থা থেকে চেঞ্জ করার চেষ্টা করবে, আইদার চেঞ্জ করে দেবে অথবা চেঞ্জ করার চেষ্টা করবে, সেটাই হচ্ছে ফোর্স। যেটা ডেফিনেশনটা এখানে লেখা আছে, বলেছেন এক্সটার্নাল এজেন্সি
which changes or try to change the state of a body upon which it acts, মানে সেই বস্তুটার যে অবস্থা আছে সেই বস্তুর অবস্থাটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। অথবা কি করতে পারে, স্থির অবস্থায় আছে স্থির অবস্থা থেকে গতিশীল করলো, গতিশীল অবস্থায় আছে গতিশীল অবস্থা থেকে স্থির করলো, অথবা চেষ্টা করলো, জাস্ট গতিশীল হলো না বাট চেষ্টা করলো, সেই চেষ্টাটাই হচ্ছে ফোর্স। মানে যে যে এক্সটার্নাল এজেন্সির দ্বারা ওই চেষ্টাটা করলো, চেঞ্জ হলো বা চেঞ্জ হলো না, সেটাকেই বলবো কি ফোর্স। কেউ কিছু বললি? ঠিক আছে, তো এই ফোর্সের এসআই ইউনিট হচ্ছে, আচ্ছা, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। নিউটন বলতে কি বোঝায়, কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা এফ ইকুয়াল টু এম এ যদি কেউ পড়ে থাকিস, নিউটনের সেকেন্ড ল সেখান থেকে এসছে। এম বলতে কি, এম বলতে হচ্ছে মাস, মাসের ইউনিট কি হয় কেজি। এ বলতে কি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন বলতে কি, অ্যাক্সেলারেশন বলতে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সেটাই বলা হয় অ্যাক্সেলারেশন। যদি পজিটিভ চেঞ্জ হয় তখন সেটাকে বলে অ্যাক্সেলারেশন, যদি নেগেটিভ চেঞ্জ হয় তখন সেটাকে বলে তরন্ত মন্দন, ডেক্লারেশন, তাই তো, অ্যাক্সেলারেশন আর ডেক্লারেশন। তো এটার হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, ভেলোসিটির ইউনিট কি হয়, ভেলোসিটির ইউনিট হয় মিটার পার সেকেন্ড, সময়ের সাপেক্ষে, তাহলে আরো একটা নিচে সেকেন্ড, তাহলে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার জন্য এখানে ফোর্সের ইউনিট হয় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে এক কথায় কি বলা হয়, নিউটন বলা হয়। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে এক কথায় নিউটন বলা হয়। আর এমকেএস পদ্ধতিতে আগে ইউজ করা হতো কেজি ফোর্স, ব্র্যাকেটে এফ লেখা হতো, তো 1 কেজি ফোর্স বলতে 9.81 নিউটন। এটা ভালো করে মাথায় রাখবি, 1 কেজি ফোর্স সমান হচ্ছে 9.81 নিউটন। এবার হচ্ছে 1 নিউটন ফোর্স বলতে কি, তাহলে 1 নিউটন ফোর্স বলতে দেখ খুব সহজে বুঝতে পারবি, the amount of force required to move the body of 1 kg mass within an acceleration of 1 meter per second square is called 1 নিউটন। দেখ এখানে কিছুই না, কেজির জায়গায় 1 বসিয়ে দে, মিটার পার সেকেন্ড স্কয়ারের জায়গায় 1 বসিয়ে দে, মানে F ইকুয়াল টু m এ জানিস, তাহলে m এর জায়গায় 1 বসিয়ে দে, a এর জায়গাতেও 1 বসিয়ে দে, তাহলে f টা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 নিউটন। মানে 1 কেজি বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করলে যে পরিমাণ ফোর্স পাবি সেটা হচ্ছে 1 নিউটন ফোর্স। এই জিনিসগুলো বেসিক করে অলরেডি পড়ে এসেছিস, এটা নিউটনের সেকেন্ড ল থেকে এসেছে। কিন্তু ফোর্সের সংজ্ঞা তোরা সবাই জানিস, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, তাই তো। তো এই ফোর্সের সংজ্ঞাটা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এসেছে। তো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখ 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে 1 কেজি ভরের কোনো একটা বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন দিলে সেই বস্তুটার মধ্যে যে পরিমাণ ফোর্সের সৃষ্টি হবে বা সেই বস্তুটাকে মুভ করতে যে পরিমাণ ফোর্সের দরকার পড়বে তাকে বলবো কি, মানে 1 কেজি ভরের একটা বস্তু কোন একটা জায়গায় আছে, ধর এখানে একটা বস্তু আছে 1 কেজি ভর, তার তার ইয়েটা হচ্ছে মাসটা হচ্ছে 1 কেজি। এবার তুই এটাকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছিস। অ্যাক্সেলারেশনটা কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অ্যাক্সেলারেশনে তুই এগিয়ে নিয়ে যেতে চাইছিস। তো এই অ্যাক্সেলারেশনে নিয়ে যেতে এই বস্তুটার উপর যে পরিমাণ বল তোকে বাইরে থেকে দিতে হবে সেই বলটাই হবে 1 নিউটনের সাথে ইকুয়াল। ঠিক আছে, তো এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু নিউটন ল F ইকুয়াল টু m, এখান থেকে এসছে ব্যাপারটা। তাহলে বোঝা গেল এই ফোর্স, নিউটন, এই ব্যাপারগুলো বোঝা গেল। ওকে, এবার হচ্ছে কোনো একটা ফোর্সের ক্যারেক্টারিস্টিক কি করে বুঝবো যে ওটা ফোর্স, তার একটা ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড বলতে একটা ভ্যালু, যেমন 1 নিউটন একটা ভ্যালু। ডাইরেকশন থাকবে, মানে কোন দিক থেকে দিচ্ছি, বাঁ দিক থেকে, ডান দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, একটা ডাইরেকশন থাকবে। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এই যে বস্তুটা আছে সেই বস্তুটার কোথায় অ্যাপ্লাই করছো, উপরে, নিচে, মাঝখানে, পয়েন্ট অফ নেচার, মানে বস্তু ফোর্সটা কি রকম, পুল না পুশ, যদি ঠেলি তাহলে পুশ, যদি টানি তাহলে পুল, এটা হচ্ছে নেচার অফ ফোর্স। ঠিক আছে, তো এইগুলো সমস্ত যদি একসাথে থাকে তাহলে সেটাকে বলবো কি, তাহলে সেটাকে বলবো ক্যারেক্টারিস্টিক, তাহলে সেটাকে বলবো ফোর্স। ঠিক আছে, এই চারটে কোয়ালিটি কিন্তু থাকতে হবে। এবার হচ্ছে লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশন কথাটা কিন্তু খুব ভালো করে শুনবি, তাহলে তোদেরকে এই যে মোমেন্ট বার করি না, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা খুঁজতে অত কষ্ট করতে হবে না লাইন অফ অ্যাকশনটা যদি ভালো করে বুঝে যাস। তাহলে দেখ এই একটা বস্তু আছে ধর, ঠিক আছে, আমি একটা কালিটা একটু মোটা করি, এই একটা বস্তু আছে, ঠিক আছে। তো এই বস্তুর উপর তুই এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছিস, এফ ফোর্স অ্যাপ্লাই করছিস। এবার এই এফ ফোর্সটাকে যদি তুই সামনের দিকেও ডট ডট করে বাড়িয়ে দিস, অ্যাজ ওয়েল অ্যাজ পেছন দিকেও বাড়িয়ে দিস, এই যে লাইনটা বাড়িয়ে দিবি সামনের দিকে অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের দিকে, পেছনের দিকে, এই যে লাইনটা ফোর্স বরাবর যে স্ট্রেট লাইনটা কাজ করে সামনের দিকে অ্যাজ ওয়েল অ্যাজ পেছনের দিকে, সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। কোন একটা বস্তু যে সামনে আর পেছনের দিকে যে লাইনটা ডট ডট করে বাড়িয়ে দিলি, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। তাহলে এই হলো আমার লাইন অফ অ্যাকশন। তাহলে লাইন অফ অ্যাকশন ক্লিয়ার, লাইন অফ অ্যাকশন জিনিসটা ক্লিয়ার, লাইন অফ অ্যাকশন জিনিসটা ক্লিয়ার। ওকে,
এবার হচ্ছে ইফেক্ট অফ ফোর্স। ইফেক্ট অফ ফোর্স কি হতে পারে? চেঞ্জ ইন স্টেট হতে পারে, মানে একটা বস্তু স্থির অবস্থায় ছিল গতিশীল অবস্থায় এলো, গতিশীল অবস্থায় ছিল স্থির অবস্থায় এলো। ট্রান্সলেশন হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে গেল। এটা ডিসপ্লেসমেন্ট আবার দু রকম হতে পারে, যদি হরাইজন্টাল প্লেনে হয় তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, যদি ভার্টিক্যাল প্লেনে হয় ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টকে এফ এক্স দিয়ে ডিনোট করা হয়, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টকে এফ ওয়াই দিয়ে ডিনোট করা হয়। ফোর্সের রিগার্ডিং এ যেহেতু ডিসপ্লেসমেন্ট, তাই এফ দিয়ে ডিনোট করা হয়। এক্সটা বোঝায় অ্যাক্সিস সিস্টেম আর এফটা বোঝায় ফোর্স, কোন একটা ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্টটা হয়েছে। রোটেশন মানে ঘুরছে, ঠিক আছে, সেটাকে রোটেশন বলায়, মানে কোন একটা বস্তুকে রোটেট করে দিল, সেটাকে বলছে রোটেশন। ডিফর্ম করতে পারে, ডিফর্ম বলতে বিকৃতি ঘটালো কোনো একটা বস্তুর মধ্যে। কোনো একটা বস্তুকে অ্যাক্সেলারেট ও রিটার্ড করতে পারে। অ্যাক্সেলারেশন বলতে ত্বরণের সৃষ্টি করতে পারে, রিটার্ডেশন বলতে বন্ধনের সৃষ্টি করতে পারে। তো এইগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ ফোর্সেস এর উপর জিনিস, যে জিনিসগুলো তোদেরকে জানতে হবে। তো এতটা অবধি সবকিছু ক্লিয়ার তোদের? এতটা অবধি সবকিছু ক্লিয়ার? এতটা অবধি সবকিছু ক্লিয়ার, ওকে ফাইন। এবার আমি নেক্সট যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, তোদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? ফোর্স সিস্টেম, এই কোশ্চেনগুলো তোদের যখন এমনি পরীক্ষা দিচ্ছিস তখন আসতে। এমনি পরীক্ষা বলতে কখন? যখন তোরা সেমিস্টার পরীক্ষা দিচ্ছিস, অ্যাজ ওয়েল এস পরীক্ষাতেও আসে তোদের। এই যে কেএমসি টিএমসি রিক্রুটমেন্ট হয়, এই যে টাইপস অফ ফোর্সেস, ফোর্স সিস্টেমের যে জিনিসগুলো, যখন একটা জায়গায়, যখন কোনো একটা কোঅর্ডিনেটে বা কোনো একটা পয়েন্টে বা কোনো একটা সিস্টেমে দুই বা তার বেশি ফোর্স কাজ করছে, তখন সেটাকে বলা হয় ফোর্স সিস্টেম, ঠিক আছে? ফোর্স সিস্টেম, সিস্টেম বলতে কি অনেকগুলো জিনিস দিয়ে একটা সিস্টেম তৈরি হয়, সিমিলারলি অনেকগুলো ফোর্স নিয়ে একটা ফোর্স সিস্টেম তৈরি হয়। দুই বা তার বেশি ফোর্স যখন কাজ করছে তখন সেটাকে বলা হয় ফোর্স সিস্টেম, ঠিক আছে? তো এই ফোর্স সিস্টেমকে কভাবে ভাগ করা হয়েছে। দেখ, এক নম্বর হচ্ছে কোলিনিয়ার, ছবিগুলো দেখলেই বুঝতে পারি। কোলিনিয়ার মানে একই লাইন বরাবর অনেকগুলো ফোর্স কাজ করছে, F1 F2 F3, এই একই লাইন বরাবর যখন কোনো একটা ফোর্স কাজ করছে তখন সেটাকে বলবো কোলিনিয়ার ফোর্সেস। দেখ এখানে বোঝানো আছে একটা লাইন বরাবর তিনটে ফোর্স কাজ করছে, ঠিক আছে? নন কোলিনিয়ার, এবার এক লাইন দিয়ে কাজ করছে না। ধর এই একটা কোঅর্ডিনেট সিস্টেম, এই দিক থেকে একটা ফোর্স কাজ করছে, এইদিকে একটা ফোর্স কাজ করছে, এইভাবে একটা ফোর্স কাজ করছে। নন কোলিনিয়ার বলতে এক লাইন দিয়ে কাজ করছে না। দেখ F1 এর লাইন যদি দেখিস, লাইন অফ অ্যাকশন এইদিকে, F2 লাইন অফ অ্যাকশন এইদিকে, F3 লাইন অফ অ্যাকশন এইদিকে। তিনটে আলাদা আলাদা লাইন দিয়ে, লাইন তিনটে ইন্টারসেক্ট করতে পারে কিন্তু এক লাইন দিয়ে কাজ করছে না। একই লাইন দিয়ে যখন কাজ করবে তখন কোলিনিয়ার, যখন তিনটে আলাদা আলাদা লাইন বা বিভিন্ন বিভিন্ন লাইন দিয়ে কাজ করছে, মানে লাইন অফ অ্যাকশনটা যখন আলাদা তিনটে ফোর্সের, তখন সেটাকে বলবো কি নন কোলিনিয়ার। কোপ্ল্যানার বলতে এই ধরে আমার খাতার প্লেনে আমি যে ফোর্সগুলো আঁকছি সেগুলো হচ্ছে কোপ্ল্যানার। নন কোপ্ল্যানার বলতে জেনারেলি আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে যেটা করি, 2D অ্যাক্সিস সিস্টেমের মধ্যে ধর এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এখানে আমি বিভিন্ন ফোর্স আঁকছি, এইদিকে F1 F2, এইগুলো সমস্ত হচ্ছে কোপ্ল্যানার, মানে একই প্লেনে, মানে 2D তে জেনারেলি কোপ্ল্যানার বলা হয়। নন কোপ্ল্যানার বলতে 3D, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা সিস্টেম আর একটা জেড অ্যাক্সিস চলে এলো, তখন দেখ এখানে অনেকগুলো তল তো হয়ে গেল, এক্স ওয়াই একটা প্লেন, এক্স জেড একটা প্লেন, ওয়াই জেড একটা প্লেন। তো এই বিভিন্ন বিভিন্ন প্লেনে দেখ এটা একটা প্লেন, F1 আর F2 একটা প্লেনে কাজ করছে, F3 F4 F5 একটা প্লেনে কাজ করছে, F6 F7 আলাদা আলাদা তিনটে প্লেনে কাজ করছে। তো এটা হচ্ছে নন কোপ্ল্যানার। যখন দুটো অ্যাক্সিস থাকবে তখন একটা প্লেন, সেক্ষেত্রে যে ফোর্স গুলো থাকবে সেটা হচ্ছে কোপ্ল্যানার। যখন 3D সিস্টেম থাকবে তখন তিনটে প্লেন, এক্স ওয়াই এক্স জেড আর ওয়াই জেড। তো এই ক্ষেত্রে এইটাকে বলবো কি, আমি এই বিভিন্ন বিভিন্ন যে ফোর্স প্লেনে ফোর্স গুলো থাকবে তখন সেটাকে বলবো নন কোপ্ল্যানার, ঠিক আছে? এবার হচ্ছে কোপ্ল্যানারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনকারেন্ট। কনকারেন্ট বলতে দেখ, কনকারেন্ট জিনিসটা খুব পরীক্ষায় আসে, খুব ভালো করে মনে রাখবি। কনকারেন্ট বলতে কনকারেন্ট মানে ব্যাপারটা হচ্ছে কর, মানে এই যে ফোর্স গুলো কাজ করছে, এই ফোর্স গুলোর লাইন অফ অ্যাকশন বা ফোর্স গুলো যদি একটা পয়েন্ট এসে মিলে, আলটিমেটলি ধর এখান থেকে F1 একটা ফোর্স কাজ করছে, এখান থেকে F2 একটা ফোর্স কাজ করছে, এখান থেকে F3 একটা ফোর্স কাজ করছে, F1 F2 আর F3 এগুলো যদি একটা পয়েন্ট এসে মিলে, একটা পয়েন্ট এসে ইন্টারসেক্ট করে, ঠিক আছে, তাহলে সেটাকে বলবো কি, সেটাকে বলবো হচ্ছে কনকারেন্ট। মানে এদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেম, মানে একটা পয়েন্টে অ্যাকচুয়ালি এসে ছেদ করছে, মানে দ্য ফোর্সেস আর মিটিং এট এ পয়েন্ট, সেটাকে বলবো কি কনকারেন্ট। সেটাকে কি বলবো? কনকারেন্ট ফোর্স সিস্টেম, ঠিক আছে? সেটাকে আমি বলবো কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো কনকারেন্ট ফোর্স সিস্টেমটা বোঝা গেল। কনকারেন্ট কোনটাকে বলছি, কনকারেন্ট কোনটাকে বলছি বোঝা গেল। এই দেখো, the forces which meet at one point are known as concurrent forces. The concurrent forces may or may not be collinear. collinear হতেও পারে, না হতে পারে। যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু ডেফিনিশন লেখা আছে, তোমরা যদি নোট রেডি করতে চাও রেডি করতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু দেখো, কোপ্ল্যানার বলতে বললাম একই তলে কাজ করবে, দেখ লেখা আছে the forces whose line of action lie on the same plane are known as coplanar. জেনারেলি 2D ক্ষেত্রে হয়। লিনিয়ার, যেটা ক্ষেত্রে একটা লাইন বরাবর কাজ করছে, the forces which
line of action lie on the same line are known as collinear. কনকারেন্ট বলতে বললাম যার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা সেম, মানে একটা পয়েন্ট এসে মিট করছে লাইন অফ অ্যাকশন, সেটা হচ্ছে কনকারেন্ট। এবার হচ্ছে কোপ্ল্যানার কনকারেন্ট, মানে একই তলে, মানে কোপ্ল্যানার বলতে 2D, এবার ওই একই তলের মধ্যে বিভিন্ন ফোর্সগুলো একটা পয়েন্ট এসে মিট করছে, তখন সেটাকে বলবো কোপ্ল্যানার কনকারেন্ট। কোপ্ল্যানার নন কনকারেন্ট বলতে একই পয়েন্ট এসে মিট করছে না, তখন কোপ্ল্যানার নন কনকারেন্ট। নন কোপ্ল্যানার নন কনকারেন্ট, নন কোপ্ল্যানার কনকারেন্ট বলতে, নন কোপ্ল্যানার বলতে কি বললাম, বিভিন্ন প্লেনে বিভিন্ন বিভিন্ন ফোর্স, এবার ওগুলোকে এবং বিভিন্ন প্লেনে ফোর্স গুলো আবার পরস্পর পরস্পরকে ইন্টারসেক্ট করছে, এই প্লেনে ফোর্স গুলো ইন্টারসেক্ট করছে, এই প্লেনের ফোর্স গুলো ইন্টারসেক্ট করছে, এই জিনিসটাকে হলো নন কোপ্ল্যানার কনকারেন্ট। নন কোপ্ল্যানার নন কনকারেন্ট মানে বিভিন্ন প্লেনে বিভিন্ন বিভিন্ন ফোর্স আছে, কখনোই তারা পরস্পর পরস্পরকে ছেদ করছে না নিজস্ব প্লেনে, তখন সেটাকে হলো নন কোপ্ল্যানার নন কনকারেন্ট। তো কনকারেন্টটা খুব ইম্পর্টেন্ট তোদের পরীক্ষার জন্য, কনকারেন্টটা ভালো করে মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। এবার হচ্ছে এটা গেল কনকারেন্ট। এবার হচ্ছে প্যারালাল। প্যারালাল আবার দু রকমের, একটা হচ্ছে লাইক প্যারালাল, একটা হচ্ছে আনলাইক প্যারালাল। এটার বানানটা কি দাদা? ধর এদিকে একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স আছে, তিনটে ফোর্সই দেখ পরস্পর পরস্পরে প্যারালাল, F1 F2 F3 তিনটেই পরস্পর পরস্পর প্যারালাল, এবং তিনটের অভিমুখ মানে তিনটেরই যে দিক ডাইরেকশন দেখ বাঁ দিক থেকে ডান দিকে, তখন সেটাকে বলবো লাইক প্যারালাল। লাইক প্যারালাল, দেখ এখানে তিনটেই উপরের দিকে কাজ করছে এবং পরস্পর পরস্পর সাথে প্যারালাল, তখন সেটাকে বলবো লাইক প্যারালাল। আনলাইক প্যারালাল বলতে ধর এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, তো এটা দেখ লেফট টু রাইট, এটা আবার রাইট টু লেফট যাচ্ছে, আর এটা লেফট টু রাইট যাচ্ছে, মানে আলাদা আলাদা ডাইরেকশন। এদিকে যদি দেখিস এইটা লেফট একটা রাইট একটা উপরের দিকে যাচ্ছে আর মিডিল একটা নিচের দিকে নামছে, তখন এটাকে বলবো আনলাইক প্যারালাল। তো লাইক প্যারালাল আর আনলাইক প্যারালাল হলো ব্যাপারটা, ক্লিয়ার? ক্লিয়ার? তো এই হলো ব্যাপার, আর এখানে কিছু লাগবে না, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কোশ্চেন আসে, ঠিক আছে, কোশ্চেন আসে। তো এরপর আমি চলে আসছি আমার মেন নোটে, দেখি কি আছে। এরপর আমি তোদেরকে একটা ফর্মুলা, মানে মেন ফর্মুলা, প্রথম যেটা ফর্মুলা তোরা পড়ে এসেছিস সেইটা পড়াবো, ঠিক আছে। তো ফোর্স আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ফোর্স সব সময় একটা প্রিন্সিপাল ফলো করে চলে। কি প্রিন্সিপাল ফলো করে চলে না? ফোর্স ফলোস প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। এবার প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি জিনিসটা কি, সেটা স্টেটমেন্টটা পড়ি এবং বোঝার চেষ্টা করি, স্টেটমেন্টটা পড়ে বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। কি বলেছে দেখো, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, ইফ এ ফোর্স ইজ অ্যাক্টিং অন এ রিজিড বডি অ্যাট এ পয়েন্ট এ, তাহলে এই আমার একটা হচ্ছে রিজিড বডি, ঠিক আছে, এখানে দেখ একটা রিজিড বডি কল্পনা করা হয়েছে যার মধ্যে একটা পয়েন্ট আছে এ, এই এ পয়েন্টের উপর আমি একটা ফোর্স এফ অ্যাপ্লাই করছি, then it can be transferred to the other points B or C on same body। এবার এই রিজিড বডির মধ্যে ভেতরে একটা পয়েন্ট বি আছে, ভেতরে একটা পয়েন্ট সি আছে, বাইরে একটা পয়েন্ট ধর ডি আছে, তো এই যে ফোর্সটা তুই এ পয়েন্টের উপর অ্যাপ্লাই করলি, এই ফোর্সটা সেম ম্যাগনিটিউড, সেম ডাইরেকশন, সেম লাইন অফ অ্যাকশন বরাবর সোজা এগিয়ে যেতে থাকবে, এইটাকেই বলা হয় কি, এইটাকে এই যে ইফেক্টটা এই যে ইফেক্টটা, এই ইফেক্টটাকেই বলা হয় কি, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। মানে if a force is acting on a rigid body at a point O, it can be transferred to the other points B or C on the same body, keeping same magnitude, direction and line of action. Then the effect will remain same and called principle of transmissibility. তাহলে কোনো একটা বস্তুর মধ্যে তুই একটা জায়গায় বল অ্যাপ্লাই করলি এবং সেই বলটা আস্তে আস্তে ভেতর দিকে গিয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে, তো ওই যে ব্যাপারটা ঘটলো, এই যে ঘটনাটা ঘটলো, তার যে ইফেক্টটা ঘটলো, এইটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। এটা কিন্তু ডিফর্মেবল বডিজ এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ভালো করে মাথায় রাখবে, আমরা রিজিড বডি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো রিজিড বডির ক্ষেত্রে এরকম হবে, যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই ফোর্সের এফেক্টটা একদম ওই লাইন, যেখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করি তার লাইন অফ অ্যাকশন বরাবর ওই বস্তুটাকে ভেদ করে শেষ করবে, শেষে গিয়ে মিট করবে, তো ওই জিনিসটাকে বলা হচ্ছে কি, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। এটা কার জন্য অ্যাপ্লিকেবল, কোন বডির জন্য অ্যাপ্লিকেবল? রিজিড বডির জন্য, ডিফর্মেবল বডির জন্য নয়। ডিফর্মেবল বডির ক্ষেত্রে অন্য গল্প, ডিফর্মেবল বডির ক্ষেত্রে ডিফর্মেশন চলে আসবে, সেই ডিফর্মেশন বার করার আবার অনেক ফর্মুলা আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে, ঠিক আছে। তো এই প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি কিন্তু অলওয়েজ অ্যাপ্লিকেবল টু রিজিড বডি। আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যা যা পড়বো সমস্ত কিন্তু রিজিড বডির জন্য, তো এটা ভালো করে মাথায় রাখি, বুঝতে পারলি কি বললাম? তো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি ক্লিয়ার, ওকে। তো এটা ভালো করে মনে রাখবি, অনেক সময় মানে জাস্ট মনে রাখিস জিনিসগুলো, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, কারণ সেই ফার্স্ট সময় এই জিনিসগুলো ছিল। তো তুই যদি এক্সাক্ট স্টেটমেন্টটা না মনে রাখিস, একটা ছবি আঁকলি, দেখালি স্যার আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এই পয়েন্টে, এবার এই ফোর্সটা সেম ভাবে, সেম ডাইরেকশনে, সেম ম্যাগনিটিউড নিয়ে ভেতর থেকে বাইরের দিকে লাইন অফ অ্যাকশন বরাবর এগিয়ে যাবে, এই যে ঘটনাটা ঘটলো, তার ফলে যে প্রভাবটা ঘটলো, এই প্রভাবটাকে আমি বলবো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। এবং এই ঘটনাটা তখনই হবে যখন আমরা রিজিড বডিকে নিয়ে কাজ করবো, কারণ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা সবসময় রিজিড বডি নিয়ে কাজ করি, এইভাবে বলবি।
জাস্ট কনসেপ্ট গুলো মনে রাখবি এবং খাতায় অসুবিধা হলে খাতায় বাংলাতে এই জিনিসগুলো লিখে রাখবি যেগুলো বলছি। তো এটাই লাইক নোট বলে লেখা আছে, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর ডিফর্মেবল বডিজ ইন সাম অ্যাজ ইফেক্ট উইল নট রিমেন সেম। ঠিক আছে, তো এখানে অনেক ডিফর্মেবল বডির ক্ষেত্রে গল্পগুলো দেওয়া আছে, যেগুলো দেখতেও পারিস নাও দেখতে পারিস। ঠিক আছে, তো অলরেডি ডিসকাস স্ট্যাটিক্স কাকে বলে, ডাইনামিক্স কাকে বলে, কাইনেমেটিক্স কাকে বলে, কাইনেটিক্স কাকে বলে। নিউটনের ফার্স্ট ল সবাই জানিস যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে আর গতিশীল বস্তু চিরকাল একটা তার আগে টার্ম আছে, বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকে। তো এই কথাটাই লেখা আছে এখানে। ঠিক আছে, ইফ এ বডি ইজ ইন রেস্ট or in uniform motion, it will remain in same state unless as external force is applied on it. যদি external force apply না করি যেমন আছে তেমনই পড়ে থাকবে জিনিসটা। ফার্স্ট ল। সেকেন্ড লটা কি কাজে লাগে? সেকেন্ড ল থেকে আমরা সেকেন্ড লটা কার মনে আছে কে বলতে পারবি? বাংলাতে সেকেন্ড লটা বলতে দেখি কে, সবাই সেকেন্ড লটা বলতে পারে না, দেখি কে বলতে পারে, বল স্পিক আপ। নিউটনের সেকেন্ড ল বল, সবাই তো এখানে অনেকেই টিউশন পড়িয়েছিস, সবিক বল। সবিক এখন চুপ করে থাকলে হবে? হ্যাঁ ভাবছিলাম এই তো পড়াশোনার অবস্থা। তব্য তো টপার না বলতে পারলে কপালে কষ্ট দিয়ে তব্য তো। হে তব্য তো মাইক অন কর। কি অন করবি না মাইক? কাউকে ফোন করবো? বল সেকেন্ড ল নিউটনের। আমি অত কিছু জানি না, আমার সূত্রটা বল। নিউটনের সেকেন্ড ল বল, দ্বিতীয় সূত্র বল। তা কেন মনে আসবে? অন্য কিছু মনে আসবে? ছোড়া একদম পিন্টু চুপ কর চুপ কর। তোদের মনে গাথা বললেও কম বলা হবে যদি সেকেন্ড ল জানে না ছোড়াগুলো। দেখ যা অসুবিধা হবে আমাকে বলবি, কিন্তু আমি সব বলে দেবো। কিন্তু এটা হচ্ছে শেখার টাইম, তাই যদি কিছু নাও শিখে থাকিস আমি হয়তো একটু মজা করবো, আলটিমেটলি কিন্তু জিনিসটা বলে দেবো। দেখ ব্যাপারটা ছিল এরকম, বাংলা স্টেটমেন্টটা এরকম ছিল, এ ফিজিক্যাল টেবিল তো ওর আউটপুট, আলটিমেট আউটপুট হচ্ছে এ ফিজিক্যাল টেবিল। সেটা তো আমি প্রথমেই বললাম আজকে। আমি স্টেটমেন্টটা জানতে চাইছি, এ ফিজিক্যাল টেবিলটা এলো কোথা থেকে সেটা আমি জানতে চাইছি। অ্যাকর্ডিং টু নিউটন বাবু, মানে নিউটন স্যার, নিউটন প্রফেসর, কোন বস্তুর ওপর যেটা বলতে স্টার্ট করছি তা বলতো, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে হবে যেদিকে বলটা প্রযুক্ত হবে, এটা ছিল স্টেটমেন্ট। ঠিক আছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনের হারও সেদিকে ঘটবে। তো এ ফিজিক্যাল টু এম এটা কোথা থেকে এলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখ এ ফিজিক্যাল টু এম এটা কোথা থেকে এলো। তাহলে স্টেটমেন্টটা কি বলেছে যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন বলতে কি? ভরবেগ মানে ভর আর বেগ থাকবে, তাহলে এম ভি হচ্ছে তোর ফাইনাল ভরবেগ আর এম ইউ হচ্ছে ইনিশিয়াল ভরবেগ। তো এদের মধ্যে যে পরিবর্তনের কথা হবে এম ভি মাইনাস এম ইউ। এই পরিবর্তনের হার, এর পরিবর্তনের হার বলতে কি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে নিচে কে থাকবে? নিচে থাকবে টি। তাহলে এম ভিউ মাইনাস এম ইউ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তার হার সময়ের সাপেক্ষে, তাই নিচে টি গেল। ঠিক আছে, এইটা কার সাথে ইকুয়াল বলেছে? বস্তুর ওপর প্রযুক্ত বলের সাথে ইকুয়াল, মানে এফ এর সাথে ইকুয়াল। এলো, তাহলে এখান থেকে দেখ এম আছে, এখানেও ভি আছে, এখানে ইউ আছে, তাহলে ওপর থেকে এম কমন নেই। এম কমন নিলে ওপরে কে পড়ে থাকে? ভি মাইনাস ইউ, আর নিচে কে পড়ে থাকে? টি পড়ে থাকে, তাই তো। ভি মাইনাস ইউ বাই টি বলতে কি বললাম কিছুক্ষণ আগে? বললাম যে ভি মাইনাস ইউ বাই টি বলতে কি? ভি মাইনাস ইউ বাই টি বলতে হচ্ছে ত্বরণ, মানে আমি কিছুক্ষণ আগে বললাম সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন। ভি মাইনাস ইউ বলতে বেগের পরিবর্তন, আর নিচে টি বলতে কি? সময়ের সাপেক্ষে পরিবর্তন। তো ভি মাইনাস ইউ বাই টি বলতে কি? অ্যাক্সেলারেশন এ, যদি পজিটিভ হয় অ্যাক্সেলারেশন, যদি নেগেটিভ হয় রিটার্ডেশন। তো এম ইন্টু এ সমান আমি পেলাম এ, এখান থেকে আমরা পাই। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার কার সাথে সমান? বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এফ এর সাথে সমান। এখান থেকে পরবর্তী লাইনে এম কমন নিলাম, বি মাইনাস ইউ বাই টি সমান হচ্ছে এ। এ বলতে অ্যাক্সেলারেশন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনটাকে বলা হয় অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন। ডি অ্যাক্সেলারেশন বলা হয় না, রিটার্ডেশন বলা হয়। এতক্ষণে টার্মটা মনে পড়লো, মন্দনের টার্মটা হচ্ছে রিটার্ডেশন। ঠিক আছে,
তো অ্যাক্সেলারেশন আর রিটার্ডেশন, তো সেটাই হচ্ছে তাহলে কি বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে আমার কি কার সাথে ইকুয়াল না ফোর্সের সাথে ইকুয়াল। তো এখানে লেখা আছে দেখ সেকেন্ড ল, ফোর্স অ্যাপ্লাইড ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ দ্য বডি। তাহলে তার সাথে ইকুয়াল দেখ এখানে ফোর্স অ্যাপ্লাইড মানে এফ কার সাথে ইকুয়াল রেট অফ চেঞ্জ, তাহলে ডিডি অফ রো এইভাবে প্রমাণ করেছে, ডেরিভেটিভের সাহায্যে জিনিসটাকে করেছে। তো বাই ডেরিভেটিভ যদি ফর্মুলাটা করি সেখান থেকেও আসবে, বাই তুই যদি এভাবে মনে রাখতে পারিস এভাবেও আসবে। ছোটতে আমরা এইভাবে করেছি, বাই ডেরিভেটিভ এভাবে করেছি, তো যেভাবে করবি তো এটা ডি। এবার রো বলতে কি, এই এটা পি লিখেছে, পি বলতে এখানে ভরবেগ, ভরবেগ বলতে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম বলতে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ বলতে এম ইন্টু ভি, তাহলে ডি অফ এম ভি ডিটি, তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এম ডিভি ডিটি আর একটা হবে ভি ডিএম ডিটি। এবার আমাদের এখানে হচ্ছে ডিএমডিটিটা জিরো হবে, কারণ এমটা কনস্ট্যান্ট থাকে সবসময়, তো ডিএমডিটা জিরো হলে এই পার্টটা পুরোপুরি জিরো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এফ ইকুয়াল টু এম ডিভিডিটি। আবার ডিভিডিটি বলতে কি, ডিভিডিটি বলতে কিছুক্ষণ আগেই বললাম ভি বলতে বেগ, আর ডিটি ডি বাই ডিটি বলতে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন বলতে কি অ্যাক্সেলারেশন, তো এফ ইকুয়াল টু এম এ। তো এই ফর্মুলাটা তুই বাই ডেরিভেটিভ আনতে পারিস, বাট ছোটবেলাতে আমরা এইভাবে করেছিলাম, ছোটবেলাটাই দেখালাম, বুঝতে সুবিধা, করতে সুবিধা, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, তো এখান থেকেও তুই আনতে পারিস। তো এফ ইকুয়াল টু এম এ হচ্ছে কার আউটপুট, সেকেন্ড লয়ের আউটপুট। কোথা থেকে এলো বুঝতে পারলি, কোথা থেকে এলো বুঝতে পারলি, হ্যাঁ না? ওকে ফাইন, এটা মনে রাখবি, আর এখান থেকে কিছু সেভাবে মনে রাখার দরকার নেই। সেকেন্ড ল, থার্ড ল তো জানিস, সবাই বারবার ভুলে থাকিস, ইচ অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন বাট অ্যাক্টিং অন ডিফারেন্ট বডিজ। প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে, প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু ডিফারেন্ট দুটো বডিজের মধ্যে কাজ করে। অনেক এক্সাম্পল আছে, নৌকা থেকে চাপ দিচ্ছিস, নৌকাকে ঠেলছিস, সামনের দিকে এগিয়ে যাচ্ছিস। একটা হচ্ছে নৌকাতে চাপ দিচ্ছিস একটা আলাদা বডি, তুই নিজে এগিয়ে যাচ্ছিস, তুই একটা আলাদা বডি, তো এটা একটা এক্সাম্পল হতে পারে। বিভিন্ন রকম এক্সাম্পল আছে, তোরা জানিস নিশ্চয়ই, তৃতীয় নিউটনের দ্বিতীয় সূত্র এক্সাম্পল, না জানিস না? অ্যাপ্লিকেশন অফ নিউটনস থার্ড ল জানিস, হ্যাঁ না? কে বললি হ্যাঁ? আর বাকিরা কেউ জানিস না? সবাই সবাই জানিস, একদম। তো এই জিনিসগুলো যদি কারোর এখনো অব্দি কোনো অসুবিধা থাকে তো জিজ্ঞেস করবি, কারণ এই জিনিসগুলো নিয়ে পরবর্তীকালে কাজ করবো, ঠিক আছে। তো বিভিন্ন রকম রকেটের কাজে, প্রজেক্টাইল ডিভাইসেসে বিভিন্ন জায়গায় কিন্তু নিউটনের থার্ড ল কিন্তু ইউজ হয়, ঠিক আছে। যেমন অনেক এক্সাম্পল আছে থার্ড ল, ঠিক আছে, তো সেগুলো নিয়ে আর বললাম না, এগুলো আর বললাম না, ঠিক আছে। তো এই জিনিসগুলো সবাই জানিস, তাই আলোচনা করলাম না। এই সিস্টেম অফ ফোর্সেস অলরেডি ডিসকাস করে দিয়েছি, সিস্টেম অফ ফোর্সেস, কোপ্লানার, নন কোপ্লানার কি, কোপ্লানার প্যারালাল ফোর্সেস, নন কোপ্লানার প্যারালাল ফোর্সেস, কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস, নন কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। কনকারেন্ট বলতে মনে রাখবি লাইন অফ অ্যাকশনটা এক জায়গায় এসে মিট করবে, এই জিনিসগুলো বলে দিয়েছি, সমস্ত ছবি দিয়ে দিয়ে বোঝানো আছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় দেন জিজ্ঞেস করবে, অলরেডি ডিসকাস, ঠিক আছে। এবার আমি আসল জায়গায় চলে আসি। দুটো টার্ম কিন্তু মনে রাখতে হবে, একটা হচ্ছে রেজাল্টেন্ট আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়ান্ট, ঠিক আছে, দুটো জিনিস মনে রাখতে হবে। তার আগে দেখি এখানে কোনো কিছু বাকি আছে কিনা, এক সেকেন্ড, কিছু বাকি নেই। আপ টু দিস কারোর কোনো অসুবিধা আছে বলতে পারো, যদি আপ টু দিস কারোর কোনো অসুবিধা আছে, ওকে। এবার আমরা মেন পড়াতে আস্তে আস্তে ঢুকছি, এতক্ষণ পুরো ইয়ে চললো, বেসিক চললো, ঠিক আছে। এবার প্রথমে যেটা দেখবো, রেজাল্টেন্ট কাকে বলে, ইকুইলিব্রিয়ান্ট কাকে বলে। আমরা 2015-তে যখন নিয়ে দিয়েছিলাম ইমেক কোশ্চেন, খুব কঠিন হয়েছিল 2015-তে ফার্স্ট সেমিস্টার, তখন ইকুইলিব্রিয়ান্ট কাকে বলে ডেফিনেশনটা এসেছিল, ঠিক আছে। তো রেজাল্টেন্ট কাকে বলে, রেজাল্টেন্ট হচ্ছে কোনো একটা ফোর্স সিস্টেম ধর তোর কাছে আছে, তো সেই ফোর্স সিস্টেমের যে নেট ফোর্স, নেট ফোর্স বলতে কোনটা, চল ছবি দেখায় তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধর এই একটা বস্তু আছে, এই বস্তুটার উপর এখানে একটা F1 বল কাজ করছে, F2 এদিকে বল কাজ করছে, F3 একটা কাজ করছে, F4 কাজ করছে, তাহলে টোটাল 4টে ফোর্স কাজ করছে। এবার এই 4টে ফোর্সের ফলে ওই বস্তুটার মধ্যে যে টোটাল ফোর্সটা কাজ করছে, টোটাল একটা ফোর্স কাজ করছে, 4টেই দেখ বাঁ দিক থেকে ডান দিকে কাজ করছে, তাহলে টোটাল যে ফোর্স, একটা কিছু একটা ফোর্স, কোনো একটা ফোর্স, কোনো একটা এই বস্তুটার মধ্যে কোনো একটা জায়গায় বাঁ দিক থেকে ডান দিকে কাজ করবে। তো এই যে টোটাল এই ফোর্সটাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করা, কোনো একটা জায়গা থেকে, তার সিজির সাপেক্ষে বা কোনো একটা জায়গা থেকে, তো সেইটাকে বলা হয় রেজাল্টেন্ট, মানে সিঙ্গেল ফোর্স হুইচ প্রডিউসেস দ্য সেম এফেক্ট অ্যাজ প্রডিউসড বাই অল ফোর্সেস টুগেদার।
মানে ব্যাপারটা হচ্ছে চারটে ফোর্সটাকে যখন তুই একটা ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করবি, তখন সেটাকে বলবো কি, তখন সেটাকে বলবো একটা থেকে ভাইবা স্টার্ট হবে। ভাই আমি ছেড়ে দেবো, ঠিক আছে, আমি কিভাবে গ্রুপটা খুললাম। তো রেজাল্টেন্টটা পড়ি দিই, ইকুইলিব্রিয়ামটা পড়ি দিই নেক্সটটা। আমি পারলে এরপরে একটা ক্লাস নেবো, তোরা পারবি আরেকবার ক্লাস করতে? একটা থেকে তিনটে, চারটে থেকে ক্লাস কর না আরেকবার, চারটে থেকে ক্লাস কর না, পারবি? দুবার পড়বো না কিন্তু পড়ানো হলো না। ঠিক আছে, চারটে থেকে ক্লাস দিয়ে দিল তো আবার, এই চারটে থেকে বলছি একটা থেকে, তো আবার আমার কাছে টাইমই নেই, খাইনি এখনো। যাই হোক ঠিক আছে, হ্যাঁ ক্রমেতে খুলবে, আমি যখন ক্রমেতে খুলছে না তারপরে খুলছে, আচ্ছা ক্রমে খুলবে। যাই হোক, রেজাল্টেন্টটা পড়িয়ে দিয়ে এই জায়গাটা পড়িয়ে দিয়ে একটু 15 মিনিট লাগবে, তারপর আমি নিয়ে প্যারালেলোগ্রাম কোর্স থেকে কাল থেকে স্টার্ট হবে, কাল থেকে অঙ্ক স্টার্ট হবে আবার, ঠিক আছে। তো রেজাল্টেন্ট জিনিসটা কি বললাম, রেজাল্টেন্ট জিনিসটা বললাম, হ্যাঁ বল। জিলেটে ক্লাস হবে না, জিলেটে ক্লাস হবে না, জিলেটে ক্লাস হবে না, কারণ ভাইবা অনেকক্ষণ ধরে চলবে। তো রেজাল্ট চারটে থেকে কি আর ক্লাস হবে না? চারটে থেকে ক্লাস হবে না, ভাইবা অনেকক্ষণ ধরে চলবে। তোদের ক্লাসটা আমার সন্ধ্যেবেলা আজকে একটা কাজ আছে, ঠিক আছে, ওই কাজটা মিটে গেলে ঝামেলা শেষ হয়ে যাবে। তো ওটা মিটে যাক, তারপর থেকে তোদের যেমন ক্লাস ছিল তেমনই চলবে। তো রেজাল্টেন্ট বলতে আমি কি বললাম, রেজাল্টেন্ট বলতে সেটাই যে কোনো একটা ফোর্স সিস্টেমের নেট ফোর্স কতটা, মানে নেট ফোর্স বার করতে হয়। অনেক হলো ধর একটা বস্তুর উপর ফোর্স দিয়ে দিল, এইদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে। এবার এই চারটে ফোর্সের যে নেট ফোর্স, নেট ফোর্স বলতে এই চারটে ফোর্সকে যদি একটা ফোর্স দিয়ে তোকে প্রতিহত করতে হয়, মানে চারটে ফোর্সের ইকুয়াল যে কোনো একটা ফোর্সটা হচ্ছে আমার কি রেজাল্টেন্ট, মানে লব্ধি বল, এক কথায় লব্ধি বল যেটাকে বলে সেটা হচ্ছে রেজাল্টেন্ট। তো এখানেও ডেফিনেশন আছে দেখবি, বলেছে ইফ এ নাম্বার অফ ফোর্সেস আর অ্যাক্টিং সাইমultaneously on a particle then it is possible to find out a single force which could replace them and which would produce the same effect as produced by all the given forces. This single force is known as resultant force. মানে চারটে ফোর্সকে প্রতিহত যে করতে পারবে, মানে চারটে ফোর্সের সমান যে ফোর্সটা অন্য একটা বস্তুতে ওই সেম বস্তুতে অ্যাপ্লাই করলে সেম কাজই হবে, সেই ফোর্সটাকে বলা হয় রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। মানে চারটে ইকুয়াল টু একজন, সেই রকম হচ্ছে রেজাল্টেন্ট। মানে ধর খুব বাচ্চা বাচ্চা ছোট ছোট চারটে ছেলে একটা পাথরকে এনে রাখলো এক জায়গায়, এবার একটা বড় মানুষ হলো ওই সেম ভাবে ওরা চারজন মিলে তুলে আনলো, আর ওই বড় মানুষটা একাই তুলে নিয়ে চলে এলো। তো এই চারটে বাচ্চাকে একটা বড় মানুষ রিপ্লেস করে গেল, তো ওই বড় মানুষটা হচ্ছে রেজাল্টেন্ট, ঠিক আছে। তো এখানেও সেরকম একটা ফোর্স সিস্টেম, অনেকগুলো ফোর্স আছে, ওই টোটাল ফোর্সটাকে যে রিপ্লেস করতে পারবে সেই ফোর্সটাই হচ্ছে আমার কি রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। এটা গেল রেজাল্টেন্ট ফোর্স। এবার আমি বলবো যেটা সেটা হচ্ছে equilibrium. Equilibrium is the force having same magnitude like resultant but applied in opposite direction to make the body stable or equilibrium. তাহলে equilibrium হচ্ছে আমার, equilibrium is the force having same magnitude like resultant. resultant এর মতনই সেম, দেখ আমি কিছুক্ষণ আগে বললাম ধর এই এমন একটা বস্তু, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এইটা রেজাল্টেন্ট, আমি কি বললাম এটা রেজাল্টেন্ট বললাম, এই ফোর্সটা হচ্ছে এটা রেজাল্টেন্ট ফোর্স, তাহলে এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট। এবার এই রেজাল্টেন্ট ফোর্সটাই যখন আমি এই বস্তুটার মধ্যে সেম বস্তুটার মধ্যে উল্টো দিকে কাজ করব, উল্টো দিকে দেবো, তখন সেটাকে বলবো কি, এই রেজাল্টেন্টটাকে যখন উল্টো দিকে অ্যাপ্লাই করবো বস্তুটার মধ্যে, তখন সেটাকে বলবো ইকুইলিব্রিয়াম। মানে রেজাল্টেন্টটাকে যে নিউট্রালাইজ করবে, রেজাল্টেন্টটাকে যে প্রতিহত করবে, সেটাকেই বলবো আমি কি ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। মানে বস্তুটাকে যে স্টেবল করবে, এক্সটার্নাল ফোর্স কাজ করছে, ধর এই বস্তুটার মধ্যে তিনটে এক্সটার্নাল ফোর্স কাজ করছিল, এই তিনটে ফোর্সের এক্সটার্নাল টোটাল এক্সটার্নাল ফোর্স বা নেট ফোর্স দেখালি এই একটা রেজাল্টেন্ট ফোর্স, এটা বাইরে থেকে কাজ করছে। এবার এটাকে এই বস্তুটাকে তুই স্টেবল কন্ডিশন আনতে যাচ্ছিস, এবার এই স্টেবল কন্ডিশন আনার জন্য তার অপোজিটে যে ফোর্সটা অ্যাপ্লাই করলি, সেই অপোজিট ফোর্সটাকে রেজাল্টেন্ট ফোর্সের সমান যে অপোজিট ফোর্সটা অ্যাপ্লাই করলি, সেই ফোর্সটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। মানে যে ফোর্সটা রেজাল্টেন্ট ফোর্সের অপোজিটে কাজ করবে, সেম ম্যাগনিটিউডের হবে, এবং কি করবে বস্তুটাকে স্টেবল বা ইকুইলিব্রিয়ামে আনতে সাহায্য করবে, বস্তুটাকে স্থির অবস্থায় আনবে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। তাই রেজাল্টেন্ট আর ইকুইলিব্রিয়ামের যে ম্যাগনিটিউড সেটা কিন্তু সবসময় সেম, বাট তাদের যে ডাইরেকশন সেটা কিন্তু সবসময় আলাদা। বোঝা গেল জিনিসটা? বোঝা গেল কি বলতে চাইলাম? বোঝা গেল? এবার এই জিনিসটাকে যদি একটা অ্যাক্সিস ডায়াগ্রামে দেখা যায়, দেখ এখানে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে একটা ফোর্স F1 কাজ করছে, এদিকে একটা ফোর্স F2 কাজ করছে, এদের রেজাল্টেন্ট ফোর্স ধর এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এখানে কাজ করছে, রেজাল্টেন্ট দেখানো হচ্ছে এক্স অ্যাক্সিস সাপেক্ষে থিটা অ্যাঙ্গেলে রেজাল্টেন্ট কাজ করছে, তাহলে ইকুইলিব্রিয়ামটা কাজ করবে কি
সেম ভ্যালুটা সেমই হবে কিন্তু অপোজিট দিয়ে কাজ করবে। রেজাল্টেন্টটা যেহেতু এদিকে কাজ করছে তার অপোজিটে ইকুইলিব্রিয়ামটা কাজ করবে, ঠিক আছে? রেজাল্টেন্টের অপোজিটে ইকুইলিব্রিয়াম কাজ করবে, ভ্যালুটা সেম হবে। আর যদি 10 নিউটন হয় ইকুইলিব্রিয়ামটা 10 নিউটন হবে, কিন্তু সাইনটা আলাদা হবে। এটা গেল আমার রেজাল্টেন্ট আর ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা, ঠিক আছে? এটা গেল আমার রেজাল্টেন্ট আর ইকুইলিব্রিয়ামের ব্যাপার। বোঝা গেল কি বললাম? কারো কোনো অসুবিধা আছে? এবার কম্পোজিশন অফ ফোর্সেস থেকে কাল থেকে স্টার্ট করবো, ঠিক আছে? কম্পোজিশন অফ ফোর্স থেকে কাল থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো বল, কালকে ক্লাসটা আমি জানিয়ে দেবো আজকে, কাল ক্লাসটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আজকে রাতের মধ্যে জানিয়ে দেবো, 10টার মধ্যে জানিয়ে দেবো। ঠিক আছে, বল 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 বল। সকাল সকালেই নিয়ে নেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সোমবার সকাল ক্লাস আছে, 9টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যায়। সকাল সকালে আমি নিয়ে নিতাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কলেজের ক্লাসের জন্য প্রবলেমটা, ইস্যুটা। কলেজে ক্লাস না থাকলে তো দেখবি 3 দিনই সকালে দিয়েছিলাম শিডিউল অনুযায়ী, যেহেতু ক্লাসগুলো মিস হচ্ছে সেহেতু বুঝতে পারছি। এই সপ্তাহটা পরপর ক্লাস হবে, তো এই সপ্তাহটা একটু অ্যাডজাস্ট করে পরের সপ্তাহে যেমন সকালে ছিল সকালেই থাকবে 8:30 থেকে 11টা, যে 3টে দিন করে পড়াবো বলেছিলাম। এতদিন তো ক্লাস হয়নি, এই জন্য এখন পরপর ক্লাস হবে, ওই জন্য খানিক ইয়ে হবে, বুঝতে পারলি তো? আর কিছুই না। হ্যাঁ বুঝেছিস, সকালেই হবে, ঠিক আছে? তো আমি আজ ক্লাসটা কিন্তু 2টো অবধি করানোর ইচ্ছা ছিল আমার, কিন্তু আমার কি বাকিস গ্রুপ দেখলাম, আমি বললাম একটা পরীক্ষা আছে বলেছিলাম, কালকের পরীক্ষাটা আজকে শিফট করেছে, আমি তোদের বলিনি জিলেট ব্যাচে বলেছিলাম, তো একটা করে দিয়েছে ওটা আবার পরীক্ষাটা। তো যাই হোক, পরীক্ষাটা এখন এটা ভাইবা ভাইবা ভাইবা, প্রজেক্ট ভাইবা, প্রজেক্টের ভাইবা লিখেছে টুডে at 1 p.m. ভাইবা বক্স, বি রেডি অ্যান্ড জয়েন দ্য মিটিং থ্রু লিঙ্ক প্রোভাইডেড ইন প্রজেক্ট ক্লাসরুম, বেস্ট অফ লাক। হ্যাঁ বল 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 বল, রিকোয়েস্ট নয়, বল বল, রিকোয়েস্ট বলিস না, বল। হ্যাঁ মার মার অ্যাক্টিভিটি ওটা আমি তোকে ফোনে বলে দেবো, ফোনে বলে দেবো, ঠিক আছে? ওটা অনেক গল্প আছে, ফোনে বলে দেবো। তাও এখানে বলেছি মার বলতে অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতে হয়, যার বেসিসে পয়েন্ট থাকে, তোদেরকে অনেক কিছু করতে হবে, অনলাইনে কোর্স করতে হবে, সার্টিফিকেট করতে হবে, না পেলে সার্টিফিকেট ঝেড়ে জোগাড় করতে হবে, না পেলে ফেক সার্টিফিকেট রেডি করতে হবে, অনেক ফেক সার্টিফিকেট রেডি করতে হবে, ওটা হচ্ছে মার, ঠিক আছে? 25 পয়েন্ট করে তুলতে হবে প্রত্যেক সেমিস্টারে, তাও বলে দিলাম। পার ইয়ারে